যে চ্যাপ্টার বলছি, যে টপিকসটা আমরা পড়বো, ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা। আমরা আজকে যে টপিকসটা পড়বো এটা হচ্ছে, এই ওহিদ ভাইয়া প্লিজ রিকোয়েস্ট করতেছি, দেখো তাহলে যেটা বলতেছি, আমরা আজকে যে টপিকসটা দিয়ে স্টার্ট করবো সেটা হচ্ছে ঘর্ষণ। ঠিক আছে, ঘর্ষণ বা হচ্ছে ফ্রিকশন ফোর্স বা ঘর্ষণাল বল, ফ্রিকশনাল ফোর্স, ঠিক আছে, বা ঘর্ষণ বল, এটা হচ্ছে আমরা পড়বো। ঠিক আছে, ও আমার স্টুডেন্ট, ঘর্ষণ বল, ঠিক আছে, না বুঝতে বলবো। দেখো ঘর্ষণ বল, ঠিক আছে, ঘর্ষণ বল। তো দেখো ঘর্ষণটা কি, ঘর্ষণটা হচ্ছে দুইটা অমসৃণ তল, কি বলতেছি, দুইটা অমসৃণ তল, দুইটা হচ্ছে অমসৃণ তল যখন একটা আরেকটার উপরে গতিশীল হয় বা হতে চায়, দুইটা অমসৃণ তল যখন একটা আরেকটার উপরে কি হয়, গতিশীল হয় বা হতে চায়, ঠিক আছে, তখন এই দুইটা তলের সংযোগ স্থলে তাদের আপেক্ষিক গতির বিপরীতে একটা বল কাজ করে, যে বলটাকে কি বলা হয়, ঘর্ষণ বলা হয়। কি বলতেছি, দুইটা অমসৃণ তল, এই দুইটা তলের বৈশিষ্ট্য হচ্ছে অমসৃণ তল, ঠিক আছে। তো দুইটা অমসৃণ তল, আমি মুখেই বলে দিচ্ছি, ঠিক আছে, ভিডিওটা যেহেতু রেকর্ড থাকবে আর লিখতেছি না। দুইটা অমসৃণ তল যখন একটা আরেকটার উপরে গতিশীল হয়, কি বলতেছি, গতিশীল হয়, গতিশীল হয় বা হতে চায়, হতে চায়, দুইটা অমসৃণ তল যখন একটা আরেকটার উপরে গতিশীল হয় বা হতে চায়, তখন এই দুইটা অমসৃণ তলের সংযোগ স্থলে, ঠিক আছে, সংযোগ স্থলে তাদের আপেক্ষিক গতির বিপরীতে, কিসের বিপরীতে, আপেক্ষিক গতির বিপরীতে, আপেক্ষিক গতির বিপরীতে একটা বল কাজ করে, ঠিক আছে, বল থাকে, বল কাজ করে, ওই বলটাকে কি বলা হয়, ঘর্ষণ বল বলা হয়, ওই বলটাকে কি বলে, ঘর্ষণ বল বলে। কি বুঝতে, বোঝা গেছে? এই দুইটা, এই প্লেটের সংযোগ স্থলে এদের আপেক্ষিক গতির বিপরীতে একটা বল কাজ করবে, যেটাকে আমরা কি বলতেছি, ঘর্ষণ বল বলতেছি, ঠিক আছে, বা ফ্রিকশনাল ফোর্স বলতেছি। তো দেখো এই ঘর্ষণ বলটা দুই প্রকার, এই ঘর্ষণ বলটা কত প্রকার, এই ঘর্ষণ বলটা হচ্ছে দুই প্রকার, আমি অন করছি না এটা ভিডিওটা, এই ঘর্ষণ বলটা দুই প্রকার, ঠিক আছে, এটা দুই প্রকার, একটাকে আমরা বলি হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন বা স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স, স্ট্যাটিক ফ্রিকশন, ঠিক আছে। তো স্ট্যাটিক ফ্রিকশনের বাংলা হচ্ছে স্থিতি ঘর্ষণ, দুই প্রকার, এটা স্থিতি ঘর্ষণ, এবং আরেকটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশন, কি, কাইনেটিক ফ্রিকশন, স্ট্যাটিক ফ্রিকশন, এবং আরেকটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশন। তো কাইনেটিক ফ্রিকশনের বাংলা কি, গতীয় ঘর্ষণ বা চল ঘর্ষণ, ঠিক আছে। তো গতীয় ঘর্ষণ বা চল ঘর্ষণ। তো দেখো স্ট্যাটিক ফ্রিকশনটা কি, আমরা একটু উদাহরণ দিয়ে বুঝি। ফর এক্সাম্পল, এখানে একটা ভারী বস্তু আছে এবং এখানেও একটা বস্তু আছে, এখানেও একটা কি আছে, বস্তু আছে। তো এই বস্তুটার ভর হচ্ছে m2, এই বস্তুটার ভর ফর এক্সাম্পল কত, m1। তো আমরা বলতেছি যে আমাদের m1টা m2 এর চেয়ে কি বড়, m1টা m2 এর চেয়ে বড়। তো আমরা এইখানে হচ্ছে দেখো বল প্রযুক্ত করতেছি, এই যে এই বরাবর হচ্ছে কি প্রযুক্ত করলাম, বল প্রযুক্ত করলাম, ঠিক আছে। ফর এক্সাম্পল এই বরাবর আমরা F বল প্রযুক্ত করলাম, আর এইখানেও হচ্ছে আমরা F বল প্রযুক্ত করছি, এই বস্তুটাতেও কত বল প্রযুক্ত করছি, F বল প্রযুক্ত করছি। তো এখানে m1টা ভারী, m1টা m2 এর চেয়ে ভারী, তো যার কারণে এই m2টা গতিশীল হয়ে গেছে, আমি বল প্রয়োগ করছি, এটা হালকা হওয়ায়, ঠিক আছে, তুলনামূলক এটা অনেক হালকা হওয়ায় এটা গতিশীল হয়ে গেছে। তাহলে দেখো এই দুইটা প্লেটের সংযোগ স্থলে এখন এই দিক বরাবর কি কাজ করবে, একটা ঘর্ষণ বল কাজ করবে, ঠিক আছে। এই বস্তুটাতে বল প্রযুক্ত করছে, এই বস্তুটা কি হয়েছে, গতিশীল হয়েছে। তাহলে এই দুইটার আপেক্ষিক গতির বিপরীতে, এই দিকে আপেক্ষিক গতির বিপরীতে কি কাজ করবে, একটা ঘর্ষণ বল, একটা বল কাজ করবে, যেটাকে আমরা কি বলতেছি, গতীয় ঘর্ষণ বলতেছি। সো এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, এফ কে দ্বারা প্রকাশ করা হয়, বুঝছি। আর এইখানে দেখো আমি বল প্রযুক্ত করছি, কিন্তু বস্তুটা ভারী হওয়ায় বস্তুটা কি হয় না, গতিশীল হয় না, স্থির ছিল, স্থিরই আছে। তো এখন কি এখানে এই যে দুইটা প্লেটের সংযোগ স্থলে ঘর্ষণ বল কাজ করবে না, আনসার হচ্ছে করবে, আনসার হচ্ছে করবে, কারণ আমরা দেখছি যে দুইটা প্লেটের সংযোগ স্থলে দুইটা বস্তু যদি গতিশীল হয় বা হতে চায়, হতে চায়, এখানে কিন্তু আমি বল প্রয়োগ করতেছি, এই বস্তুটা গতিশীল হইতে চাচ্ছে, কিন্তু এটা ভারী হওয়ায় গতিশীল হচ্ছে না। কি বস্তু, বোঝা গেছে? তার মানে কি ঘর্ষণ বল কাজ করতেছে না, আনসার হচ্ছে ঘর্ষণ বল অবশ্যই কাজ করতেছে এখানেও। তাহলে এখানে যেই ঘর্ষণ বল স্থির, স্থির অবস্থায়, স্থির থাকা অবস্থায় এই দুইটা প্লেটের সংযোগ স্থলে, ঠিক আছে, তাদের আপেক্ষিক গতির বিপরীতে যেই ঘর্ষণ বলটা এখন কাজ করতেছে,
ওইটাকে আমরা কি বলতেছি, স্থিতি ঘর্ষণ। এটাকে এফ এস দ্বারা প্রকাশ করা হয়, স্ট্যাটিক ফ্রিকশন বা স্থিতি ঘর্ষণ। বুঝছি? অর্থাৎ স্থির অবস্থায় থাকা অবস্থায় যে ঘর্ষণ কাজ করে এই দুইটা প্লেটের সংযোগ স্থলে সেটা হচ্ছে স্থিতি ঘর্ষণ, এবং চলমান থাকা অবস্থায় এদের এই দুইটা প্লেটের সংযোগ স্থলে যে ঘর্ষণ বল কাজ করে সেটাকে আমরা কি বলতেছি, চলমান ঘর্ষণ বা এফ কে, ঠিক আছে, গতীয় ঘর্ষণ বলতেছি। ঠিক আছে, তো দেখো এখানে এই স্থিতি ঘর্ষণের ক্ষেত্রে বস্তুটা স্থির কেন? কারণ হচ্ছে আমি যেই পরিমাণ বল প্রযুক্ত করতেছি আমার ঘর্ষণ বলের মানও তত। ওটা বোঝা গেছে। এই এফ এবং এফ এস দুইটার মান কি, সমান এবং পরস্পর বিপরীত। অর্থাৎ এই এফটা কিসের সমান, এই এফটা হচ্ছে এফ এস এর সমান। ঠিক আছে, যার কারণে বস্তুটা গতিশীল হচ্ছে না। এই এফ এর মান যত, এফ এস এর মানও তত। কি বলছি বোঝা গেছে? কিন্তু এই ক্ষেত্রে এই এফ এর মানটা এফ কে এর চেয়ে বড়, যার কারণে বস্তুটা কি হয়েছে, সামনের দিকে গতিশীল হয়েছে। তাহলে এই সিস্টেমের উপরে বাহ্যিক বলটা কত? এই সিস্টেমের উপরে বাহ্যিক বলটা হচ্ছে এফ মাইনাস এফ কে। এটা হচ্ছে বাহ্যিক বল, যে ওইদিকে বল কাজ করতেছে এফ বল, এইদিকে বল কাজ করতেছে এফ কে বল। তাহলে এটার উপরে টোটাল বাহ্যিক বল কত, এফ মাইনাস এফ কে। বুঝছি কিনা? তো এইটা ইকুয়াল টু হচ্ছে কত, এম এ। এটা ইকুয়াল টু কত, এম এ। তাহলে এই সিস্টেমটার কত ত্বরণের সামনের দিকে যাবে, এ ত্বরণের সামনের দিকে যাবে। বুঝছি কিনা? আর এখানে ত্বরণটা কত, 0, কারণ এখানে সামেশন অফ এফটা কত, 0। এদিকে 10 নিউটন কাজ করলে ঘর্ষণ বল কত, 10 নিউটনের কাজ করতেছে। টোটাল বল কত, 0, মানে ত্বরণটা কত, এখানে 0। তো এটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন বা স্থিতি ঘর্ষণ, আর এটা হচ্ছে চলমান ঘর্ষণ। এটা কি, চলমান ঘর্ষণ বল, ঠিক আছে, বা কাইনেটিক ফ্রিকশনাল ফোর্স। আর এটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স। ওকে, তাহলে স্ট্যাটিক ফ্রিকশনে আমরা দেখছি যে প্রযুক্ত বল এবং ঘর্ষণ বল দুইটা কি হয়, অলওয়েজ সমান হবে। অলওয়েজ কি হবে, সমান হবে। আর এইখানে প্রযুক্ত বলটা ডেফিনেটলি ঘর্ষণ বলের চেয়ে কি হবে, বেশি হবে। এবং আরেকটা জিনিস তোমরা মাথায় রাখবা, যে এই যে স্থিতি ঘর্ষণ বল অলওয়েজ এই গতীয় ঘর্ষণ বলের চেয়ে বেশি হবে। অর্থাৎ এফ এসটা কিসের চেয়ে বেশি হবে, গতীয় ঘর্ষণ বা ফ্রিকশনাল ফোর্সের চেয়ে কাইনেটিক ফ্রিকশনের চেয়ে কি হবে, বেশি হবে। কেন? কোনো একটা স্থির বস্তুকে গতিশীল করতে আমার যে পরিমাণ কষ্ট হবে, গতিশীল বস্তুকে গতির পরিবর্তন করতে তার চেয়ে কম কষ্ট করতে হবে। অর্থাৎ একটা গতিশীল বস্তু আছে, ওইটাকে গতিশীল রাখতে আমাকে যে বল প্রয়োগ করতে হবে, কোন একটা স্থির বস্তু ওইটাকে গতিশীল করতে আমাকে আরো বেশি বল প্রয়োগ করতে হবে। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে এখানে স্ট্যাটিক ফ্রিকশনটা মাথায় রাখবা, যে স্ট্যাটিক ফ্রিকশনটা অলওয়েজ কাইনেটিক ফ্রিকশনের চেয়ে অনেক বড় হবে। অর্থাৎ কাইনেটিক ফ্রিকশনটা অলওয়েজ ছোট হবে তার থেকে স্ট্যাটিক ফ্রিকশনের চেয়ে। তোমরা কি বুঝছো? তাহলে স্থির অবস্থায় থাকা অবস্থায় যে ঘর্ষণ বল কাজ করে সেটা স্ট্যাটিক ফ্রিকশন, চলমান অবস্থায় যে ঘর্ষণ বল কাজ করে সেটা চলমান ফ্রিকশন। প্রযুক্ত বল কাইনেটিক ফ্রিকশনের চেয়ে বেশি হবে, চলমান ঘর্ষণের চেয়ে প্রযুক্ত বল স্ট্যাটিক ফ্রিকশনের সমান হবে স্থিতি ঘর্ষণের ক্ষেত্রে। বুঝছি? ওকে ফাইন, এই জিনিসগুলো আমরা বুঝছি। তাহলে স্ট্যাটিক ফ্রিকশন এবং কাইনেটিক ফ্রিকশনের ব্যাপারটা বুঝছি। এরপর খেয়াল করো, এখানে বস্তুর ভর mgটা কোন দিকে কাজ করে, নিচের দিকে কাজ করে, ঠিক আছে। আর এই মাটি এই বস্তুটাকে কোন দিকে অবিলম্বিক প্রতিক্রিয়া দেয়, উপরের দিকে অবিলম্বিক প্রতিক্রিয়া দেয়। তো মাথায় রাখবা এই আর এবং m1 যে দুইটা কি পরস্পর সমান, দুইটা পরস্পর সমান এবং বিপরীত। অর্থাৎ একটা আরেকটাকে কি করে দেয়, অলওয়েজ নিউট্রাল করে দেয়। একটা আরেকটাকে অলওয়েজ কি করে দেয়, নিউট্রাল করে দেয়। এখানেও সেম কথা, এটা নিচের দিকে কত বল কাজ করতেছে, m2g বল কাজ করতেছে, এবং মাটি তাকে অবিলম্বিক প্রতিক্রিয়া কত দিচ্ছে, আর দিচ্ছে। এই দুইটা পরস্পর সমান, এই দুইটা পরস্পর কি হবে, সমান হবে। ওই জন্য পরস্পরকে কি করে দেয়, ওরা অলওয়েজ নিউট্রাল করে দেয়। তো সিস্টেমটা যাবে কি যাবে না সেটা ডিপেন্ড করবে হচ্ছে এফ আর এফ এস এর উপরে, ঠিক আছে। ওকে, তাহলে এই জিনিসটা আমরা বুঝছি না, এই জিনিসটা আমরা বুঝছি। এবার আমি এই জিনিসটা বুঝলে এবার হচ্ছে আমি মুছে দিচ্ছি। এই জিনিসটা যদি আমরা বুঝলে হচ্ছে আমি মুছে দিচ্ছি। মুছে দিয়ে আমরা হচ্ছে এবার একটা একটা নিয়ে কথাবার্তা বলি। দেখো, তো এই জিনিসটা তো আমরা বুঝলাম। এরপরে দেখো, একটু মনোযোগ ধরে রাখবো ভাইয়া। দেখো, আমি এখানে আরেকবার হচ্ছে চিত্রটা আঁকি। এই হচ্ছে আমার এম ভরের বস্তু, ঠিক আছে। এই বস্তুর উপরে পৃথিবী কত বল প্রয়োগ করতেছে, mg বল, এবং মাটি অবিলম্বিক প্রতিক্রিয়া কত দিচ্ছে, আর দিচ্ছে। এই দুটোটা সমান, এবং এইটার উপরে আমি বল প্রযুক্ত করলাম, এফ বল প্রযুক্ত করলাম, এবং এটার স্ট্যাটিক ফ্রিকশনটা হচ্ছে কত, এটার স্ট্যাটিক ফ্রিকশনটা হচ্ছে এই তোমার ঘর্ষণ বলটা কত, ঘর্ষণ বলটা হচ্ছে এফএস। বুঝছি কিনা? ঘর্ষণ বলটা কত, তার এফএস। ওকে, তো এবার খেয়াল করো, এই যে ঘর্ষণ বল, অবিলম্বিক প্রতিক্রিয়া এবং ঘর্ষণ বল, ঠিক আছে। এই অবিলম্বিক প্রতিক্রিয়া, ঘর্ষণ বল এবং অবিলম্বিক প্রতিক্রিয়া, এদের যে অনুপাতটা, এই অনুপাতটা
অলওয়েজ যখন আমরা মাপবো দেখবো যে একটা ধ্রুবক সংখ্যা আসে। কি বলছি বোঝা গেছে? এই অনুপাতটা অলওয়েজ কি আসে? ধ্রুবক সংখ্যা আসে এক জোড়া অমসৃণ তলের জন্য। এক জোড়া অমসৃণ তলের জন্য, একটু খেয়াল করবা, অমসৃণ তলের জন্য। কি বললাম? এক জোড়া অমসৃণ তলের জন্য, ঠিক আছে? অর্থাৎ আমরা যদি তল দুইটাকে ফিক্স রাখি, ঠিক আছে, এক জোড়া অমসৃণ তলের জন্য এই ঘর্ষণ বলের অনুপাত এবং অবিলম্বিক প্রতিক্রিয়ার অনুপাত, এই অনুপাতটা অলওয়েজ কি আসে? একটা ধ্রুবক সংখ্যা আসে। এই যে আমার ঘর্ষণ বল এবং এই যে অবিলম্বিক প্রতিক্রিয়া, এদের অনুপাতটা অলওয়েজ কি আসবে? ধ্রুবক সংখ্যা আসবে। এটা শুধুমাত্র যে স্ট্যাটিক ফ্রিকশনের জন্য তা না, এটা যে শুধুমাত্র স্ট্যাটিক ফ্রিকশনের জন্য ব্যাপারটা কিন্তু এইরকম না। এটা আমি যদি এই যে কাইনেটিক ফ্রিকশনের ব্যাপারে বলি, আমি যদি এটা কিসের ব্যাপারে বলি, কাইনেটিক ফ্রিকশনের ব্যাপারে বলি, তাও সেম কথা। এই যে গতীয় ঘর্ষণ বল এবং হচ্ছে অবিলম্বিক প্রতিক্রিয়া, এদের অনুপাতটা কি আসবে? এদের অনুপাতটা হচ্ছে একটা ধ্রুবক সংখ্যা আসে, ঠিক আছে? এক জোড়া নির্দিষ্ট তলের জন্য, এক জোড়া অমসৃণ তলের জন্য আমার এই যে ঘর্ষণ বল এবং অবিলম্বিক প্রতিক্রিয়ার যে অনুপাতটা, এই অনুপাতটা একটা ধ্রুবক সংখ্যা, বুঝছি? তো এই ধ্রুবক সংখ্যাকে বলা হয় কোএফিসিয়েন্ট। এটাকে কি বলা হয়? কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। এটাকে কি বলা হয়? কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, বা আমরা বলতে পারি হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক। বাংলায় কি বলতে পারি? ঘর্ষণ গুণাঙ্ক। ঘর্ষণ গুণাঙ্ক এটাকে মিউ দ্বারা প্রকাশ করা হয়। এটাকে কি দ্বারা প্রকাশ করে? মিউ দ্বারা। তাহলে ঘর্ষণ গুণাঙ্ক কাকে বলে ভাইয়া? বা ঘর্ষণ গুণাঙ্ক কি? ঘর্ষণ বল এবং অবিলম্বিক প্রতিক্রিয়ার অনুপাতটা এক জোড়া অমসৃণ তলের জন্য একটা ধ্রুবক সংখ্যা, ওই ধ্রুবক সংখ্যাটাকে কি বলা হয়? কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। ঘর্ষণ গুণাঙ্ক এটাকে কি দ্বারা প্রকাশ করে? মিউ দ্বারা প্রকাশ করে। বুঝছি কি বুঝি নাই? এটাকে কি দ্বারা প্রকাশ করে? মিউ দ্বারা প্রকাশ করে। তো এই মিউটা, এটা যদি স্ট্যাটিক ফ্রিকশন হয় তাহলে আমরা বলবো মিউ এস, এটা যদি কাইনেটিক ফ্রিকশন হয় আমরা বলবো মিউ কে। বুঝছি কিনা? তাহলে মিউ এসটা বড় হবে নাকি মিউ মিউ কেটা বড় হবে? মিউ এসটা অলওয়েজ বড় হবে, কারণ স্থিতি ঘর্ষণটা গতীয় ঘর্ষণের চেয়ে অনেক বেশি হয়। তো যার কারণে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক গতীয় ঘর্ষণ গুণাঙ্কের চেয়ে অবশ্যই বেশি হবে। বুঝছি কিনা? আচ্ছা, তাহলে এইখান থেকে আমরা দেখো এই জিনিসটা তো আমরা বুঝলাম, এই জিনিসটা আমরা বুঝছি। তো আমি মানে এই বোর্ডটা আসলে শান্তি পাই না লিখে, দেখো। হ্যাঁ, দেখো তাহলে আমরা এইখানে দেখো, আমরা এখানে দেখো সূত্র পাচ্ছি কোনটা? সূত্র পাচ্ছি হচ্ছে এফ এস ডিভাইড বাই আর ইজ ইকুয়াল টু হচ্ছে কত? মিউ। তাহলে এখান থেকে আমরা ঘর্ষণ বল বের করার সূত্র পাচ্ছি, দেখো মিউ ইন্টু হচ্ছে কত? আর। ঠিক আছে, সেম ভাবে আমরা লিখতে পারি যে গতীয় ঘর্ষণ বল ইকুয়ালস টু কত হবে? মিউ ইন্টু হচ্ছে আর। ঠিক আছে, এবং ডেফিনেটলি এটা হচ্ছে মিউ এস আর এটা হচ্ছে কি? মিউ কে। দুইটা সেম হবে না, এটা অলওয়েজ কি হবে? বেশি হবে। বুঝছি? গতীয় ঘর্ষণ বল ইকুয়ালস টু হচ্ছে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক ইন্টু হচ্ছে আর, মানে অবিলম্বিক প্রতিক্রিয়া। ক্লিয়ার? এতটুকু বুঝছি। আচ্ছা, এবার এতটুকু বুঝলে, এতটুকু যদি তোমরা বুঝো, আমি হচ্ছে এবার মুছে দিচ্ছি। আমি এই জিনিসটা মুছে দিচ্ছি। কি করার, আর কিছু করার নাই, আমি এই জিনিসটা মুছে দিচ্ছি। তো মুছে দিয়ে এবার দেখো আমরা এই যে সূত্র দুইটা এখানে লিখলাম, এই সূত্র দুইটা নিয়ে একটু কথাটা বলি। যেমন এফ অফ এস ইজ ইকুয়াল টু আমি কি লিখলাম? মিউ এস ইন্টু আর। ওকে, এই আর মানে কি? দেখো এই আর মানে হচ্ছে এমজি। এই আর মানে কি এমজি কিনা? ইয়ার মানে হচ্ছে এমজি। আর এমজি এর সমান এবং পরস্পর বিপরীত হবে। তাহলে আর এর জায়গায় আমরা এমজি বসাই। দেখো মিউ এস ইন্টু কত হবে? এমজি হবে। তাহলে আমরা দেখতেছি ঘর্ষণ বলটা, সেটা স্ট্যাটিক হোক সেটা কাইনেটিক হোক, সেটা কিসের সমানুপাতিক? কিসের কিসের সমানুপাতিক বলো? এম এর সমানুপাতিক দেখতেছি আমরা। অর্থাৎ আমরা বলতে পারি যে মিউ এস ইজ প্রপোর্শনাল টু হচ্ছে কত? এম। ভরের সমানুপাতিক। কিসের সমানুপাতিক? ঘর্ষণ বলটা দেখো স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্সটা কিসের সমানুপাতিক দেখতেছি? এম এর সমানুপাতিক। আবার আমরা দেখতেছি হচ্ছে কত? সেটা মিউ এর সমানুপাতিক। এটা শুধু স্ট্যাটিকের বেলায় না, এটা গতীয় বেলায়ও সেম কথা। গতীয় বেলায়ও কি কথা? সেম কথা। তাহলে ভর যত বাড়বে তার স্ট্যাটিক ফ্রিকশন তত বাড়বে, ঘর্ষণ গুণাঙ্ক যত বাড়বে, ঘর্ষণ গুণাঙ্ক যত বাড়বে তার স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্সও তত বাড়বে। আর জি তো মোটামুটি সব জায়গায় সেম, ঠিক আছে কিনা? তুমি যদি মঙ্গল গ্রহে যাও তাহলে অন্য কথা হবে। তাহলে এখানে দেখো এফ কে, না হাসার কিছু তো না, আমরা তো চলে যাইতেই পারি, 100 বছর পরে আমরা মঙ্গলে থাকতেই পারি ইনশাল্লাহ। আমি না, আমাদের বাচ্চা, আমাদের নাতি নাতিরা আর কি। তাহলে দেখো এফ কে, এফ কে ইকুয়ালস টু, এটা তো অস্বাভাবিক কিছুই না। দেখো এফ কে, আমাদের জেনারেশনের মানুষও এটা দিয়ে অবাক হওয়া উচিত না। কি বলছি, বোঝা গেছে? তাহলে দেখো মিউ কে ইন্টু হচ্ছে কত হবে? এমজি। তাহলে এখানে আমরা বলতে পারি এই যে গতীয় ঘর্ষণ বলটাও কিসের সমানুপাতিক? তার ভরের সমানুপাতিক এবং
কিসের সমানুপাতিক? তার গতি ও ঘর্ষণ গুণাঙ্কের সমানুপাতিক। সিম্পল কথা। এই যে সমানুপাতিক সম্পর্ক, জি যেহেতু ধ্রুবক তার মানে কি সম্পর্ক এদের সাথে? সমানুপাতিক সম্পর্ক। যে ভর যত বেশি হবে ফ্রিকশন তত বেশি হবে, সেটা স্ট্যাটিক হোক কাইনেটিক হোক, ঠিক আছে। তারপর ঘর্ষণ গুণাঙ্ক যত বেশি হবে তার ঘর্ষণ বলটা কি হবে? তত বেশি হবে, সেটা স্ট্যাটিক হোক আর কাইনেটিক হোক। মনে থাকবে? বুঝছে কিনা? তা আমরা একটা এক্সাম্পল দিয়ে একটু বুঝি। ফর এক্সাম্পল আমি তোমাদেরকে জিজ্ঞেস করি যে এইখানে হচ্ছে সাপোজ ধরো একটা তল আছে, এখানে কি আছে? একটা তল আছে এবং এখানে একটা বস্তু আছে। এটা কি বলো? একটা ঘনক আকৃতির একটা বস্তু যেটার ভর হচ্ছে ধরো 20 কেজি। যেটার ভর কত কেজি? 20 কেজি। এবং এইখানে হচ্ছে একটা অনেক বড় সাইজের একটা বস্তু আছে, অনেক বড় সাইজের কি আছে? একটা বস্তু আছে। তো এই বস্তুটার ভর হচ্ছে 3 কেজি। মানে ফোম আর কি, ফোম আছে না, ফোম, বিছানা ব্যাট, এরকম একটা ফোম আর কি, ঠিক আছে। তাহলে আমি জিজ্ঞেস করলাম কার ঘর্ষণ বেশি? কার ঘর্ষণ বেশি হবে? কে বেশি ঘর্ষণ বল প্রয়োগ করার ক্ষমতা রাখে? হ্যাঁ, কে বেশি? এটার বেশি ঘর্ষণ বেশি হবে নাকি? ধরো আমি এটাতে হচ্ছে 10 নিউটন বল প্রয়োগ করলাম, এটা তো 10 নিউটন বল প্রয়োগ করলাম, তাহলে কার ঘর্ষণ বল বেশি হবে? দুটোতে সেম বল প্রয়োগ করছে। আনসার হচ্ছে এই যে প্রশ্ন আমাদের, এই যে আনসার এখানে আছে, দেখতেছি আমরা ঘর্ষণ বলটা এম এর সমানুপাতিক আর ঘর্ষণ গুণাঙ্কের সমানুপাতিক। ক্ষেত্রফলের সাথে কোনো সম্পর্ক নাই। এরিয়া যত বড়ই হোক তার সাথে ঘর্ষণ বলের কি নাই? কোনো সম্পর্ক নেই। এটা এটা এরিয়া অনেক বড় আর কি, এটার সাথে স্পেস, এই সারফেসের অনেক বড় একটা তল জুড়ে আছে, ঠিক আছে। কিন্তু আমি এটাকে অল্প বল প্রয়োগ করলে এটা চলে যাবে, ঘর্ষণ বল দিতে পারতেছে না, কারণ এটার ভর হালকা। ব্যাপারটা বোঝা গেছে? অল্প বল দিলে চলে যাচ্ছে, তার মানে ঘর্ষণ বল দিতে পারতেছে না খুব একটা, কারণ হালকা। তাহলে ঘর্ষণ বল কার বেশি হবে? এইটার বেশি হবে, এইখানে ঘর্ষণ বেশি হবে। কারণ এই যে আমরা দেখতেছি ঘর্ষণ কিসের সমানুপাতিক? ভরের সমানুপাতিক। ভর যার বেশি তার ঘর্ষণ বেশি, এটার ঘর্ষণ কি হবে? কম হবে। এটা সাইজ বড় কিন্তু ঘর্ষণ কম হবে, কারণ ঘর্ষণ এরিয়ার উপর ডিপেন্ড করে না, কিসের উপর ডিপেন্ড করে? ভরের উপর ডিপেন্ড করে। ভর যেতে বেশি হবে তত হচ্ছে তার কি হবে? ঘর্ষণ বল বেশি হবে। ব্যাপারটা বুঝে গেছে? আচ্ছা, এটা সেটা আমরা স্ট্যাটিকের ক্ষেত্রে বলতে পারি, আবার এই কাইনেটিকের ক্ষেত্রে সেম কথা। কি বুঝছি? আচ্ছা, এই জিনিসটা আমরা মুছে দিচ্ছি। তো এরপরে দেখো, এই জিনিসটা আমরা মুছার পরে এই জিনিসটা যদি আমরা বুঝি, এবার আমরা চলে যাই হচ্ছে আমাদের আরেকটা টপিকসে। সেটা হচ্ছে, এগুলো সবগুলো রিলেটেড টপিকস। সেটা হচ্ছে ঘর্ষণ কোণ। সেটা হচ্ছে কি? ঘর্ষণ কোণ। দেখো ঘর্ষণ কোণটা কি? ঘর্ষণ কোণটাকে একটু খেয়াল করে ভাইয়া। ঘর্ষণ কোণ দেখো, আমি এই যে চিত্রটা আরেকবার রাখতেছি, এখানে এম ভরের বস্তু, নিচের দিকে কত বল কাজ করতেছে? এমজি। আর এটার অবিলম্বিক প্রতিক্রিয়া কত? আর। এইটাতে বল প্রযুক্ত করলাম আমি এফ, এবং এইদিকে ঘর্ষণ বল কাজ করতেছে কত? স্মল এফ। এটা স্ট্যাটিক ফ্রিকশনও হতে পারে, কাইনেটিক ফ্রিকশনও হতে পারে। তো এখানে একটু খেয়াল করবা, এই অবিলম্বিক প্রতিক্রিয়া আর এবং ঘর্ষণ বল, এদের যে লব্ধি, এদের যে লব্ধি, এই লব্ধিটা অবিলম্বিক প্রতিক্রিয়ার সাথে যেই কোণটা করে ওই কোণটাকে বলা হয় ঘর্ষণ কোণ। তাহলে ঘর্ষণ কোণের কনসেপ্ট কি বলছি? ঘর্ষণ বল এবং অবিলম্বিক প্রতিক্রিয়ার লব্ধি, যেটা ওই লব্ধিটা অবিলম্বিক প্রতিক্রিয়ার সাথে যেই কোণ করে ওই কোণটাকে কি বলা হয়? ঘর্ষণ কোণ বলা হয়। ভাগ্য বলো তো দেখি, বলো। ঘর্ষণ বল এবং অবিলম্বিক প্রতিক্রিয়ার লব্ধিটা এই যে কার সাথে? অবিলম্বিক প্রতিক্রিয়ার সাথে যেই কোণটা করে ওই কোণটাকে কি বলা হবে? ঘর্ষণ কোণ বলা হবে। তাহলে এই ঘর্ষণ কোণের মানটা আমরা কিভাবে বের করতে পারি? ওই যে আমরা ওই যে কিউ সাইন আলফা ডিভাইড বাই পি প্লাস কিউ কজ আলফা ইউজ করতাম না? তো ফর এক্সাম্পল এইটা হচ্ছে আমার কি কিউ আর কি, এটা কি কিউ, আর এটা এই যে আর এর জায়গায় কি আছে? এবার ধরো পি আছে, এটা পি, এটা কিউ, আর এটা হচ্ছে তাদের রেজাল্টেন্ট আর। ঠিক আছে, তাহলে যার সাথে থিতা কোণ করে সে হচ্ছে আমার, যার সাথে থিতা কোণটা করে না সে হচ্ছে আমার কি কিউ। কিউ, সেই কিউটাই হচ্ছে কার সাথে বসে যায়? সাইন আলফা কজ আলফার সাথে বসে যায়, ঠিক আছে কিনা? সাইন আলফা কজ আলফার সাথে বসে যায়। তোমরা ভেক্টরের সূত্রগুলো মনে আছে তো? tan থিটা ইকুয়ালস টু কিউ সাইন আলফা ডিভাইড বাই পি প্লাস কিউ কজ আলফা। তাহলে এখানে আলফাটা কত? 90। আলফাটা কত দেখো? 90। এদের মধ্যকার কোণ কত? 90। তাহলে এখানে সাইন 90 বসবে, কজ 90 বসবে। আর এই যে এদের সাথে আমার হচ্ছে কে বসবে? এই যে এফটা বসবে,
এদের সাথে বসবে কত, এফটা বসবে, এবং বাকি এই পাশে পড়ে থাকবে কে, আর, কারণ থিতা কোনটা করছে কার সাথে, লব্ধিটা আর এর সাথে করছে, ওই জন্য সে হচ্ছে এদিকে পড়ে থাকবে। তাইলে তাহলে দেখো আমরা এখানে ভ্যালু গুলো, এই যে sin 90 ভ্যালুটা কত দেখি বলো তো, sin 90 sin 0 কি ভ্যালু 0, sin 90 ভ্যালু হচ্ছে 1। তাহলে উপরে আমরা শুধু কি পাচ্ছি, f পাচ্ছি বা fs পাচ্ছি, এটা শুধু স্ট্যাটিক ঘর্ষণের বেলায় না, এটা গতীয় ঘর্ষণের বেলায়ও সেম কথা, বুঝছে কিনা। তাহলে উপরে আমরা f পাচ্ছি আর cos 90 মান কত, 0। তাহলে এখানে আমরা কত পাচ্ছি, শুধু r পাচ্ছি। তাহলে দেখো আমরা tan থিটা ইকুয়াল টু কত পাচ্ছি, f/r। tan থিটা ইকুয়াল টু কত পাইলাম, tan থিটা ইকুয়াল টু পাইলাম হচ্ছে আমরা f/r। ওকে, তো এই f/r মানে একটু আগে আমরা দেখছি যে মিউ নট, দেখো তো একটু মনে করে দেখো তো, মিউ নট, এই যে মিউটা মানে কি বলছিলাম, ঘর্ষণ গুণাঙ্ক। মিউ কি বলছিলাম, যে ঘর্ষণ বল এবং অবিলম্বিক প্রতিক্রিয়ার যে অনুপাত, এই অনুপাতটাকে কি বলা হয়, ঘর্ষণ গুণাঙ্ক বলে। একটু আগে বলছি যে ঘর্ষণ বল এবং অবিলম্বিক প্রতিক্রিয়ার অনুপাতকে কি বলে, ঘর্ষণ গুণাঙ্ক বলে। সেটা স্ট্যাটিকের বেলায় হইতে পারে, কাইনেটিকের বেলায় হইতে পারে, কোনো সমস্যা নেই, বুঝছি কিনা। ডিফারেন্ট হবে, ডিফারেন্ট গুণাঙ্ক হবে, স্ট্যাটিক গুণাঙ্ক আর গতীয় গুণাঙ্ক সেম হবে না, সূত্র সেম f/r, বুঝছি কিনা। তো দেখো আমরা এখানে আরেকটা, তাইলে আমরা বলতে পারি যে tan থিটা ইকুয়াল টু হচ্ছে কত, মিউ, কারণ f/r মানে কি মিউ, তাহলে tan থিটা ইকুয়াল টু কত, মিউ। তাহলে ঘর্ষণ গুণাঙ্কের আরেকটা সংখ্যা আমরা পাইছি, যে দেখো ঘর্ষণ বল, আরেকটা সংখ্যা আমরা দিতে পারি, ঘর্ষণ বল এবং অবিলম্বিক প্রতিক্রিয়ার লব্ধি, ঠিক আছে, অবিলম্বের সাথে যে কোণটা করে সেটা হচ্ছে ঘর্ষণ কোণ, এবং ঘর্ষণ কোণের টেনজেন্টের মান হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক। কি বললাম, ঘর্ষণ কোণের টেনজেন্ট হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক। কি বলছি, বোঝা গেছে, ঘর্ষণ গুণাঙ্ক। এই যে ঘর্ষণ কোণের টেনজেন্টটাই কি, ঘর্ষণ গুণাঙ্ক, বুঝছি আমরা, কোনো সমস্যা আছে? আচ্ছা, তাহলে ঘর্ষণ গুণাঙ্কের ব্যাপারটা আমরা বুঝছি, এগুলো মাথায় রাখতে হবে আমাদের পরবর্তী টপিকসে যাওয়ার জন্য। তো এই যে দেখো, আমরা যদি স্ট্যাটিক ফ্রিকশন লিখি তাহলে এখানে এফএস লিখবো, এখানেও এফএস লিখবো, আর আমরা যদি এখানে মিউ কে লিখি তাহলে এখানে কি লিখবো, এফ কে লিখবো, আর এখানে আর লিখবো, বোঝা গেছে। এই হচ্ছে ব্যাপার স্যাপার। আচ্ছা, তারপরে এই হচ্ছে ব্যাপার স্যাপার আমরা বুঝছি। তো এখানে দেখো, এখান থেকে আমরা দেখতে পারি যে আমরা লিখতে পারি হচ্ছে, দেখো এফএস ইকুয়াল টু হচ্ছে কত, মিউ এস ইনটু হচ্ছে কত, আর এটা হচ্ছে আমরা দেখছি। তো আমি হচ্ছে এবার এটা মুছে দিচ্ছি, ঘর্ষণ কোণের ব্যাপারটা আমরা বুঝছি, ঘর্ষণ কোণের ব্যাপারটা বোঝা হলে আমি এটা মুছে দিচ্ছি, ঠিক আছে। তো এবার একটু মনোযোগ ধরে রাখবা তোমরা। দেখো আমরা আরেকটু হচ্ছে ডিপে বুঝবো এই ঘর্ষণটা, একটু মনোযোগ ধরে রাখবা। দেখো আমি হচ্ছে একটা ম্যাথ দিচ্ছি, ফর এক্সাম্পল। কি রে, তুমি এখানে আসছো যে ভাইয়া? আচ্ছা ঠিক আছে, বসো। দেখো ফর এক্সাম্পল আমাদের কাছে হচ্ছে একটা বস্তু আছে, এম ভরের একটা বস্তু আমাকে দিছে। আচ্ছা, এইটা দেখানোর আগে হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে ক্লিয়ার করে দেই। সাপোজ এটা এম ভরের বস্তু, তাহলে এটাকে নিচের দিকে কত বল কাজ করতেছে, এমজি বল কাজ করতেছে, উপরের দিকে অবিলম্বিক প্রতিক্রিয়া কত, আর, এবং আমি এইদিকে এফ বল প্রযুক্ত করলাম, এবং ফ্রিকশনাল ফোর্স কাজ করতেছে কত, এফ, ঠিক আছে, ফ্রিকশনাল ফোর্স কাজ করতেছে হচ্ছে এস। তো এবার আমি এটার মিউ এস দিচ্ছি, মানে স্ট্যাটিক ফ্রিকশনের গুণাঙ্ক দিচ্ছি, ঠিক আছে, কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন বা ঘর্ষণ গুণাঙ্কটা দিচ্ছি হচ্ছে ফর এক্সাম্পল কত, 0.1, কি বলছি, বোঝা গেছে। তাহলে এটার ঘর্ষণ বলের মানটা আমরা চাইলে এখন বের করে ফেলতে পারি, কারণ ঘর্ষণ বল এফএস ইকুয়াল টু আমরা দেখছি যে মিউ এস ইনটু হচ্ছে আর, ঠিক আছে কিনা, মিউ এস ইনটু হচ্ছে কত, আর। এত হাসি কেন ভাই, পড়ার সময় এত হাসি কেন, তোমাকে ছোট বাচ্চা ক্লাস 3-4 পড়তেছো, মানে ন্যূনতম ম্যাচুরিটি না থাকলে আর কেমন হবে, পড়ার সময় এটা ইম্পর্টেন্ট পড়া পড়তেছো তোমরা। ছোট বাচ্চা হলে একটা কথা ছিল, ক্লাস 3-4 এর বাচ্চা হলে একটা কথা ছিল। দেখো তাহলে যেটা বলতেছি, কি বললাম আমরা, যে স্ট্যাটিক ফ্রিকশনের গুণাঙ্ক যেটা, সেটার সাথে অবিলম্বিক প্রতিক্রিয়া গুণ করলে আমরা কি পাচ্ছি, ঘর্ষণ বলটা পাচ্ছি। আমরা একটু আগে দেখছি এই সূত্রটা, ঠিক আছে। তা আমাকে এটার মান দেওয়া আছে কত, 0.1, তাহলে আমি 0.1টা বসালাম, এবং আর এর মানটা কত, আর এর মানটা আমরা জানি আর ইকুয়াল টু হচ্ছে কত, এমজি, তাহলে আমরা এখানে এমজিটা বসাচ্ছি। তাহলে 0.1 ইন্টু এম এর মানটা কত, আমি ফর এক্সাম্পল এম এর মান দিচ্ছি হচ্ছে কত কেজি ধরবো, 10 কেজি। তাহলে এম এর মান হচ্ছে 10, আর জি এর মান কত, 9.8। দেখি আমাকে একটু ক্যালকুলেট করে এই আনসারটা একটু বলো, 0.1 ইন্টু 10 ইন্টু 9.8 কত আসে, আমাকে একটু বলো, আনসারটা বলো, ধুমধাম বলতে হবে। পড়া অনেক, আমি আজকে এই চ্যাপ্টারটা শেষ করব।
0.1 ইন্টু 10 ইন্টু 9.8 কত আসছে? আরে ইন্টু 10 গুণ হচ্ছে তো, আচ্ছা এটা 1/10, ঠিক আছে 9.80 হবে, 9.80 হবে, ঠিক আছে। তাহলে এত নিউটন, এত নিউটন হচ্ছে আমার ঘর্ষণ বলের মান। এবার খেয়াল কর 9.8 নিউটন হচ্ছে কিসের মান? এবার তোমাদের কাছে আমার প্রশ্ন যে এই ঘর্ষণ বলের মান কত পাইছি আমরা? 9.8। কেন? কারণ এই অ্যাম্বরের বস্তু 10 কেজি, আমাকে প্রশ্ন বলছে ঘর্ষণ গুণাঙ্ক কত, এত, দ্যাটস ওয়াই ঘর্ষণ বল কত? 9.8 নিউটন। এবার আমি বল প্রয়োগ করলাম 5 নিউটন। কত নিউটন? 5 নিউটন, মানে ঘর্ষণ বলের চেয়ে কম বল প্রয়োগ করছি। তাহলে বস্তুটা কি সামনের দিকে গতিশীল হবে? ঘর্ষণ বল কাজ করতেছে কত? 9.8 নিউটন, বল প্রয়োগ করতেছি কত? সামনের দিকে গতিশীল হবে। তাহলে কি পেছনে যাবে? কেন যাবে না পেছনে? আমরা তো শিখছি হচ্ছে এদিকে বল প্রযুক্ত হচ্ছে এত, এদিকে বল প্রযুক্ত হচ্ছে এত, তাহলে যেদিকে বল বেশি প্রযুক্ত হবে সেদিকেই তো যাবে, তো কেন যাবে না? তাহলে এই বস্তুটার উপরে তো এদিকে 9.8 বল প্রযুক্ত হচ্ছে আর এদিকে 5 নিউটন বল প্রযুক্ত করলাম, তাহলে এদিকে কেন যাবে না? ঠেলতেছি এদিকে, মানে শক্তি দিচ্ছে এদিকে, কিন্তু এটা তো এদিকে যাওয়ার কথা না। এই বস্তুটার উপরে আমি এদিকে 5 নিউটন বল দিচ্ছি, কিন্তু ঘর্ষণ বল তো এদিকে কত? 9.8 নিউটন দেখতেছি, তাই না? তাহলে বস্তুটা এদিকে যাওয়ার কথা না, কিন্তু এরকম কি যায়? এরকম যায় না। তার কারণ, আসল কারণ হচ্ছে ঘর্ষণ বল এত কাজ করতেছে না, এত ঘর্ষণ বল কাজ করতেছে না। এইটা হচ্ছে স্ট্যাটিক ঘর্ষণ বলের ফাইনাল, মানে ম্যাক্সিমাম ভ্যালু, সীমান্ত মান। ঠিক আছে, মাথায় রাখবা, আমি একটা বস্তুকে যদি 5 নিউটন বল প্রয়োগ করি, ঠিক আছে, তাহলে এটার মধ্যে স্থিতি ঘর্ষণও 5 নিউটনই কাজ করবে। প্রযুক্ত বলের চেয়ে স্থিতি ঘর্ষণ কখনো বেশি হবে না, সমান হবে। অর্থাৎ 5 নিউটন বল দিলে এইদিকে স্ট্যাটিক ফ্রিকশন কত কাজ করবে? 5 নিউটনই কাজ করবে। এটা অলওয়েজ সমান হবে, বেশি হবে না। এটা হচ্ছে সর্বোচ্চ মান, মানে স্থিতি ঘর্ষণ বলের মান সর্বোচ্চ এত হইতে পারবে। এর চেয়ে বেশি ফোর্স দিলে এটা গতিশীল হয়ে যাবে। ব্যাপারটা বোঝা গেছে? এর চেয়ে যদি বেশি ফোর্স দাও, একটু বেশি ফোর্স দাও, তাহলে এটা এরপরেই গতিশীল হয়ে যাবে। এতটুকু পর্যন্ত ফোর্স দিলে এটা স্থির থাকবে। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে এই যে আমরা Fs = μs × r দিয়ে যে এই ঘর্ষণ বলের মান বের করছি, এটা হচ্ছে স্থিতি ঘর্ষণের সীমান্ত মান। কি বলা যায় এটা? এটা হচ্ছে স্থিতি ঘর্ষণের সীমান্ত মান। সীমান্ত মানে লাস্ট ভ্যালু, স্থিতি ঘর্ষণের সীমান্ত মান, মানে ফাইনাল যেই ভ্যালু পর্যন্ত হচ্ছে এটা স্থির থাকবে। এর বেশি যদি আমি একটু বেশি বল প্রয়োগ করি, তাহলে এটা গতিশীল হয়ে যাবে, এটা আর স্থির থাকবে না। ব্যাপারটা বোঝা গেছে? গুণাঙ্কটা এটা প্রশ্নে দেওয়া থাকবে। এটা হচ্ছে এক জোড়া নির্দিষ্ট মাধ্যমের জন্য ফিক্স। বুঝতে বোঝা গেছে? এক জোড়া নির্দিষ্ট মাধ্যমের জন্য ফিক্স। কিসের একক? এটার একক দেখো, অবিলম্বিক প্রতীক। দেখো কিসের অনুপাত এটা? তোমরাই বলো কিসের অনুপাত এটা? এইটা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্কটা কিসের অনুপাত? এটা হচ্ছে ঘর্ষণ বল এবং এমজি এর অনুপাত, তাই তো? অবিলম্বিক প্রতিক্রিয়া আর এর অনুপাত, আর তো এমজি, তাহলে এটাও বল এটাও বল, নিউটন নিউটন কাটা গেলে এটার একক কি হবে? নাই। তাহলে একই জাতীয় রাশির অনুপাতের কোনো একক থাকে না। তাহলে দেখো আমার এই কথাটা বোঝা গেছে কিনা। আমরা যে এই সূত্র থেকে ঘর্ষণ বলটা বের করলাম, এই ঘর্ষণ বলটা হচ্ছে মূলত স্থিতি ঘর্ষণ বলের সীমান্ত মান। অর্থাৎ এটা গতিশীল হওয়ার আগে ঠিক যতটুকু পরিমাণে বল নিতে পারবে, সেই বলটাই হচ্ছে তার স্থিতি ঘর্ষণের সীমান্ত মান। তা আমি এর উপরে 5 নিউটন বল প্রযুক্ত করছি, এদিকে স্থিতি ঘর্ষণ কত কাজ করবে? 5 নিউটন। 6 নিউটন বল স্থিতি ঘর্ষণ কত? 6 নিউটন। আমি 9 নিউটন বল প্রযুক্ত করছি, স্থিতি ঘর্ষণ কত? 9 নিউটনে কাজ করবে। এরপর আমি 9.8 নিউটন বল প্রযুক্ত করছি, স্থিতি ঘর্ষণ কত কাজ করবে? 9.8। আমি 10 নিউটন বল প্রযুক্ত করছি, এবার আর স্থিতি ঘর্ষণ এর কনসেপ্ট থাকবেই না। মানে এবার আমি স্থিতি ঘর্ষণ নিয়েই কথা বলবো না, কারণ 9.8 নিউটন হচ্ছে তার স্থিতি ঘর্ষণের হাইয়েস্ট ভ্যালু, সীমান্ত মান। এতটুকু পর্যন্ত বল প্রয়োগ করলে এটা স্থির থাকবে। এর চেয়ে যদি বেশি বল প্রয়োগ করো, তাহলে বস্তুটা গতিশীল হয়ে যাবে, এবার গতিশীল ঘর্ষণের কনসেপ্টে চলে যাবে। ওটা বোঝা গেছে? তো এই যে এই ব্যাপারটা দেখো, তো দেখো এই আমরা এই যে দেখলাম স্থিতি ঘর্ষণ বলের সীমান্ত মানটাও সবসময় গতীয় ঘর্ষণ বলের যে সীমান্ত মান, সেটা হচ্ছে কি হবে? বেশি হবে। মানে গতীয় ঘর্ষণ বলেরও একটা কি আছে? সীমান্ত মান আছে, যেটা কিনা অনেক ছোট কার থেকে? স্থিতি ঘর্ষণ হচ্ছে। কারণ আমরা দেখছি যে গতিশীল বস্তুকে গতিশীল রাখতে, ঠিক আছে কিনা, খুব বেশি কষ্ট করতে হয় না, যতটা কষ্ট করতে হয় আমাদের স্থির বস্তুকে গতিশীল করতে। বুঝছি কিনা? তাহলে এই কনসেপ্টটা আমাদের ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হইলে এবার আমি তোমাদেরকে একটা চার্ট দিয়ে হচ্ছে একদম আরো ভালো মতো ক্লিয়ার করে ফেলি।
এই পুরা ঘর্ষণের বিষয়টা হচ্ছে একদম ভালো মতো এই একটা চার্টে হচ্ছে ক্লিয়ার করব, তো একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা। হ্যাঁ, অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। তাহলে দেখো একটু খেয়াল করবা। দেখো আমাদের কাছে ফর এক্সাম্পল হচ্ছে এম এর মান দিয়ে দিছে হচ্ছে কত কেজি, এম এর মান কত ধরবো, 10 কেজি। এম এর মান ধরি হচ্ছে 10 কেজি। তারপরে জি এর মান তো জানি আমরা 9.8। তারপরে মিউ এস আমাকে দিয়ে দিচ্ছে হচ্ছে ফর এক্সাম্পল মিউ 1.1, আর মিউ কে এটা দিয়ে দিচ্ছে হচ্ছে 0.04, কারণ আমরা জানি মিউ কে টা অলওয়েজ মিউ এস এর চেয়ে ছোট হবেই। তো এই ডাটাগুলো দিয়ে দিছে, এই ডাটাগুলো দিয়ে দিছে। তারপরে হচ্ছে আমরা দেখো এখানে একটা গ্রাফ করব, আমরা এখানে গ্রাফ করব। তো একটু মনোযোগ দিয়ে তোমাদের খেয়াল করতে হবে। তো আমি এই গ্রাফের প্রথমে এখানে লিখতেছি হচ্ছে প্রযুক্ত বল। কি লিখলাম? প্রযুক্ত বল। তারপরে এখানে আমরা লিখতেছি হচ্ছে ঘর্ষণ বল, ঠিক আছে। তারপরে এখানে আমরা লিখতেছি হচ্ছে লব্ধি বল, মানে এই দুইটা লব্ধি বলটা কত। তারপর এখানে আমরা লিখতেছি হচ্ছে এই সিস্টেমটার ত্বরণ কত হয়েছে। তারপর আমরা লিখতেছি হচ্ছে এখানে তোমার হচ্ছে এটার প্রকৃতিটা কি থাকবে, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা লিখতেছি হচ্ছে এখানে ঘর্ষণের প্রকৃতি কি হবে, ঘর্ষণের প্রকৃতি, ঠিক আছে। ঘর্ষণের প্রকৃতিটা কি হবে। তো একটু খেয়াল করি ভাইয়া, ভাইয়া কথাবার্তা বলিও না, মনোযোগ দিয়ে জাস্ট একটু খেয়াল করিও, ফোকাসটা ধরে রাখি। আমি চাচ্ছি চ্যাপ্টারটা আজকে শেষ করে দিতে, তো আমাকে শেষ করতে দাও। এবার আমরা হচ্ছে এই যে একটা এক্সাম্পল ওইখানে নিচ্ছি। এখানে একটা এমভরের একটা বস্তু নিয়েছি, এই যে তার বৈশিষ্ট্যগুলো বলছি আমরা। নিচের দিকে এমজি বল কাজ করতেছে, উপরেও কি কাজ করতেছে, অবিলম্বিক প্রতিক্রিয়া। এইদিকে বল প্রয়োগ করলাম আমি, এটা হচ্ছে প্রযুক্ত বল। এইদিকে স্ট্যাটিক ফ্রিকশন কাজ করবে অথবা কাইনেটিক ফ্রিকশন কাজ করবে, ডিপেন্ড করবে হচ্ছে আমি কত বল প্রযুক্ত করতেছি সেটার উপরে, বুঝছি কিনা। তো এবার আমি কয়েকটা ডাটা নিচ্ছি। আমি এখান থেকে আগে তোমার এফএস এর মানটা দেখো বের করে ফেলি। এই যে এফএস ম্যাক্সিমাম ভ্যালু ইকুয়ালস টু হচ্ছে কত, মিউ এস ইনটু আর। তোমরা কি আমার কথাটা বুঝছো? আমি কি লিখছি, এফএস ম্যাক্স লিখছি, কারণ আমরা একটু আগে দেখছি যে এই সূত্র দিয়ে আমরা যে স্ট্যাটিক ফ্রিকশনের মান বের করি, স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স বা এই যে স্থিতি ঘর্ষণ বলে যে মানটা বের করতেছি, ওটা কি মান, ওটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু বের করতেছি যে, ঠিক আছে। মানে এতটুকু বল দেওয়া পর্যন্ত বস্তুটা স্থির থাকবে, কি বলছি বোঝা গেছে? তো এটা কত একটু বের করে আমাকে বলো। 0.1 ইন্টু 10 কত আসে ভাইয়া? 0.1 ইন্টু 10, 0.1 ইন্টু 10 কত আসছে? এই তো বলে 0.1, ও বলতেছে 0.1। আমাকে একটা বলো ভাইয়া, 1, ঠিক আছে। তাহলে এত 1 নিউটন। তারপরে তারপরে এই যে এফ কে ম্যাক্স 0.04 ইন্টু 10 কত আসছে? কত আসছে ভাইয়া? কত আসছে? 0. মানে 0.4 আর কি, না 0.4, 0.4। এই যে এগুলো হচ্ছে, এটা হচ্ছে গতীয় ঘর্ষণের সর্বোচ্চ মান, গতীয় ঘর্ষণের সর্বোচ্চ মান, ঠিক আছে। 0.4 নিউটন। কত আসছে এটা? 0.4 নিউটন, ঠিক আছে। পয়েন্টে আসছে। তো পয়েন্টে আমরা যদি পয়েন্টে না রাখতে চাই, ঠিক আছে, আমরা যদি একটু বড় মানে দেখতে চাই, তাহলে আমি যদি কি করি, তাহলে কি করতে পারি, মানে আমি যদি এটা পয়েন্টে না রেখে, পয়েন্টে রাখলে হচ্ছে ডাটাগুলা সুন্দর দেখায় না আর কি। তাহলে আমরা আর এর মান কত ধরছি, এই আমরা এখানে আর এর মান বসাইছি না, এম ইন্টু জি। এম এর মান কত? 9.8। জি এর মান কত বসাইছো তোমরা? এম এর মান কত? 10। এটা গুণ করো নাই তো? 10 ইন্টু 9.8 গুণ করছো। মিউ এস ইন্টু আর, মিউ এস এর মান কত? 0.1। এম জি 10 ইন্টু 9.8 গুণ করো, এটার সাথে 0.1 গুণ করো, তাহলে কত আসে? 9.8 আসে। এটা 9.8 হবে। তারপরে এখানেও সেম, এই যে 10 ইন্টু কত হবে? 9.8, তাহলে কত আসবে আমাদের? 98। 98 ইন্টু হচ্ছে 0.04, কত? 3. বাস এই ভ্যালুটা ঠিক আছে, 3.9। এটা বোঝা গেছে। এটা হচ্ছে গতীয় ঘর্ষণ বলের সর্বোচ্চ মান, স্থিতি ঘর্ষণ বলের সর্বোচ্চ মান, বুঝছি। অর্থাৎ আমি এই বস্তুটাতে 2 নিউটন বল প্রযুক্ত করলে বস্তুটা গতিশীল হবে না। এদিকে ভাগ্য কত বল কাজ করবে তখন? আমি 2 নিউটন বল প্রযুক্ত করছি, স্থিতি ঘর্ষণ বল কত কাজ করবে বলো?
হ্যাঁ সেম কাজ করবে, 2 নিউটনই কাজ করবে, বুঝছি। আচ্ছা আমি এরপরে বল প্রযুক্ত করতে করতে 9 নিউটন বল 9.8 নিউটন বল প্রযুক্ত করছি, স্থিতি ঘর্ষণ বল কত কাজ করবে? 9.8। আমি 15 নিউটন বল প্রযুক্ত করছি, 15 নিউটন বল প্রযুক্ত করছি এই বস্তুটার উপরে, ঘর্ষণ বল কত কাজ করবে? ঘর্ষণ বল দেখে কি আনসার দিতে পারো? ঘর্ষণ বল কত কাজ করবে? হ্যাঁ ভাগ্য বলো। গতিশীল হবে, কত কাজ করবে ঘর্ষণ বল? গতিশীল হবে কিন্তু গতীয় ঘর্ষণ কাজ করবে, কত কাজ করবে? গতীয় ঘর্ষণ কত কাজ করবে? গতীয় ঘর্ষণ বল হইতেই পারবে সর্বোচ্চ 3.92, এটা গতীয় ঘর্ষণ বলের সর্বোচ্চ মান। তুমি 15 নিউটন বল প্রযুক্ত করছো, ঘর্ষণ বল কত কাজ করবে? এবার গতীয় ঘর্ষণ কাজ করবে, এবং গতীয় ঘর্ষণ বলের সর্বোচ্চ মান হচ্ছে এটা, এর বেশি হইতেই পারবে না, মানে আমার ডাটা অনুযায়ী আর কি, এই ডাটা অনুযায়ী আর কি, বুঝছি কিনা? তাহলে হাইস্ট 15 নিউটন বল প্রযুক্ত করলো, ঘর্ষণ বল কাজ করবে 3.92 নিউটন, ব্যাপারটা বোঝা গেছে? এবার আমরা এই জিনিসগুলো হচ্ছে ডাটা দিয়ে দেখতে যাচ্ছি। তো আমি এরকম কয়েকটা ডাটা হচ্ছে এখানে লিখি, এখানে অ্যাটলিস্ট হচ্ছে 2টা 3টা দিলাম, তারপর হচ্ছে এখানে আমরা 4টা 5টা 6টা 7টা, ঠিক আছে? এই তোমরা ডিফ্লেক্ট হইও না, ঠিক আছে? তোমরা ডিফ্লেক্টেড হইও না। তারপরে হচ্ছে হ্যাঁ দেখো ডাইভার্সও হইও না, দেখো দেখো দেখো। তাহলে আমি এই বস্তুটার উপরে বল প্রযুক্ত করলাম হচ্ছে 7 নিউটন, তোমরা আনসার দিবে আমি বলবো। তাহলে আমাকে বলো যে নাকি বলো যে ঘর্ষণ বল কত কাজ করবে? না পারলে মাইর কত? হ্যাঁ কত সেটা বলো। 7 নিউটন। প্রযুক্ত বল কত হবে রাজু? প্রযুক্ত বল কত হবে? 7 নিউটন বল প্রযুক্ত করছি, ঘর্ষণ বল কত? 7 নিউটন। লব্ধি বল কত? লব্ধি বল কত? দেখো না পারলে তার পাশের জন তারে মাইর দিবে, এটা হচ্ছে কথা, ঠিক আছে? একটা খুশি থাকবে। লব্ধি বল কত? হ্যাঁ লব্ধি বল কত? এটা এইদিকে আমি বল প্রযুক্ত করলাম 7 নিউটন, এদিকে বল প্রযুক্ত হচ্ছে 7 নিউটন, তাহলে এটার উপরে প্রযুক্ত বল কত? মারো ঘুষি দাও একটা। 0। লব্ধি বল কত? 0 নিউটন। লব্ধি বল 0 নিউটন। আমি এদিকে 7 নিউটন বল প্রযুক্ত করছি, ঘর্ষণ বলও 7 নিউটন কাজ করতেছে, তাহলে এটা লব্ধি বল কত? 0, ওই জন্যই তো স্থির আছে। ব্যাপারটা বোঝা গেছে? লব্ধি বল কত? 0। ত্বরণ কত? দুটোই বলো। ত্বরণ কত? 0। লব্ধি বল 0 হলে ত্বরণ 0 হবে। লব্ধি বল 0 মানে কি? ত্বরণ 0। বল 0 মানে ত্বরণ 0, বুঝছি কিনা? আচ্ছা তাহলে বস্তুটা কি থাকবে? স্থির থাকবে। এবং এটা কেমন ঘর্ষণ? স্থিতি ঘর্ষণ। এটা হচ্ছে কেমন ঘর্ষণ? স্থিতি ঘর্ষণ, বুঝছি। আচ্ছা এই 7 নিউটনের ব্যাপার বললাম না, 9.8 নিউটন। আচ্ছা আমি আরেকটা এরপর বলি, জাস্ট 9 নিউটন বল প্রযুক্ত করছি, নাকি লব্ধি বল কত হবে? ঘর্ষণ বল কত হবে? 9 নিউটনই হবে। তারপর লব্ধি বল কত হবে তাহলে? 0। ত্বরণ কত হবে? 0। স্থির থাকবে, ঠিক আছে কিনা? স্থির থাকবে। এবং এটা কেমন ঘর্ষণ হবে? স্থিতি ঘর্ষণ হবে। আচ্ছা এরপর আমি 9.8 নিউটন বল প্রযুক্ত করছি, তো এখন ঘর্ষণ বল কত? 9.8, কারণ স্থিতি ঘর্ষণের সর্বোচ্চ মান হচ্ছে কত? 9.8 আমরা বের করলাম। তাহলে এখানে ঘর্ষণ বল কত কাজ করবে? 9.8। লব্ধি বল কত? 0। বস্তুর ত্বরণ কত হবে? 0, কারণ স্থির আছে। প্রকৃতি কেমন হবে? এটা এখনো স্থির থাকবে, স্থির চলমান হওয়ার উপক্রম। এটাকে আমরা বলতে পারবো স্থির বা চলমান হওয়ার উপক্রম। হওয়ার উপক্রম হচ্ছে মানে চলমান, একটু আরেকটু বল প্রয়োগ করলে এটা কি হয়ে যাবে? চলমান হয়ে যাবে, চলমান হওয়ার উপক্রম। এবং এটা কেমন? এটা অবশ্যই কি ঘর্ষণ? স্থিতি ঘর্ষণের সীমান্ত মান। এটা স্থিতি ঘর্ষণের কেমন মান? সীমান্ত মান। ব্যাপারটা বোঝা গেছে? স্থিতি ঘর্ষণের সীমান্ত মান হচ্ছে এটা। এবার হচ্ছে আমি ফর এক্সাম্পল 12 নিউটন বল প্রযুক্ত করলাম, তাহলে এবার ঘর্ষণ বলটা কত হবে ভাইয়া? কে বলতে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওই বলো কত? 3.92, ঠিক আছে? 3.92। এখন তোমার যদি ইচ্ছা করে নাগিবকে একটা ঘুষি মারো, তুমি মেরে দিতে পারো, কারণ তো একটা মাত্র বলছি, একটা মাত্র বলছি ভাই। দেখো 3.92 ঘর্ষণ বল কাজ করবে, কারণ এটা যখনই হচ্ছে দেখো স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম লিমিটটা ক্রস করছে, আমি স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম লিমিট যেটা তার চেয়ে বেশি বল প্রযুক্ত করছি, তাহলে আর স্ট্যাটিক ফ্রিকশনের কনসেপ্টই থাকবে না। এবার আমরা গতীয় ঘর্ষণের কনসেপ্টে চলে আসছি, ঠিক আছে? তো গতীয় ঘর্ষণের দেখো, গতীয় ঘর্ষণের
গতীয় ঘর্ষণের হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভ্যালুটা কত 3.92, অর্থাৎ গতীয় ঘর্ষণটা সর্বোচ্চ কত হইতে পারবে 3.92 দিতে পারবে, এর বেশি দিতে পারবে না। এই ডাটা অনুযায়ী কি বলছে, বোঝা গেছে? এই ডাটা অনুযায়ী গতীয় ঘর্ষণটা সর্বোচ্চ কত হইতে পারবে 3.92। তাহলে আমি প্রযুক্ত বল করলাম 12 নিউটন, আর গতীয় ঘর্ষণ কত 3.92 নিউটন। লব্ধি বলটা কত আমাকে বলো। আরে হিসাব করো, এবার মারো, তুমি মারো, লব্ধি বলটা হিসাব করো। 12 মাইনাস 3.92, 12 মাইনাস 3.92 কত আসে? 12 মাইনাস 3.92 কত? 8.08 এত নিউটন। এটা হচ্ছে তার লব্ধি বল। ত্বরণ কত? ত্বরণ কত? এই যে বলকে ভর দ্বারা ভাগ দাও, এই যে 8.08 কে 10 দ্বারা ভাগ দাও, তাই না? বলকে কি দ্বারা ভাগ দিব? ভাগবো বলকে ভর দ্বারা ভাগ দিলে ত্বরণ বের হয় না, F = ma। তাহলে A = কত? F/m। তাহলে F কত? এত। F লব্ধি বল এত, m হচ্ছে কত? 10। তাহলে ত্বরণ কত? 0.808, 0.808 ms ইনভার্স 2। এটা হচ্ছে কি তার ত্বরণ। বস্তুটা কেমন এবার? চলমান। বস্তুটা কেমন এবার? চলমান। চলমান হয়ে যাবে বস্তুটা। এবং এই ঘর্ষণটা কেমন ঘর্ষণ? গতীয় ঘর্ষণ। এটা হচ্ছে গতীয় ঘর্ষণ। ভাইয়া তোমরা কি বুঝতেছো? আরেকটু কষ্ট, 17 নিউটন বল প্রযুক্ত করছি। রাজু, ঘর্ষণ বল কত? সাবাস। ঘর্ষণ বল কিন্তু 3.92ই থাকবে, কারণ এর বেশি হইতে পারবে না তো। আচ্ছা, এইটা কত আসবে? 17। আমাকে ধুমধাম আনসার বলো তো, আমাকে এই আনসারটা করে দাও। এই একজন আসো এখান থেকে, কি আসবে বলো? আমি এখানে দিচ্ছি 21 আর 25। আমাকে এই কাজটা একজন এসে করে দাও। কে করবা? নাকি বেশি করে দাও? এই যে এগুলো ফিল আপ করে দাও আমাকে নির্ভুল ভাবে। ক্যালকুলেটরটা নাও, নির্ভুল ভাবে এটা ফিল আপ করে দাও। ক্যালকুলেটর নিছো? ঠিক আছে, আমাকে একটু এটা ফিল আপ করে দাও, সবগুলো সুন্দর করে ফিল আপ করে দাও, ভুল না হয় মতো। ঠিক আছে? কথা বলি না ভাইয়া, কথা বলি না। কথা বলিও না, ওরা ডিস্টার্ব করিও না ভাইয়া, ওরা ডিস্টার্ব করিও না, ওরা ডিস্টার্ব করিও না ওরা। আছে তো 17 মাইনাস 3.92। আচ্ছা, এই হিসাবটা একজন চেক করো, নাকি চেক করো, এই মাহি চেক করো। বলকে ভাগ দিব হচ্ছে 10 দিয়ে। ঠিক আছে, তারপর এটা চলমান থাকবে। বাস, আমরা তাহলে এই দুইটাই দেখতেছি। ঠিক আছে, বাস, ধন্যবাদ। তাহলে এবার দেখো, এবার হচ্ছে দেখো, থ্যাঙ্কস। তাহলে এই জিনিসটা আমরা বুঝছি না, এবার আমরা এই জিনিসটা একটু গ্রাফে দেখে ফেলতে চাচ্ছি, তাহলে আমাদের মোটামুটি অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তা আমি গ্রাফ দেখানোর জন্য এটা মুছতে হচ্ছে, গ্রাফ দেখানোর জন্য আমার অরিজিনাল ডাটা যেটা লিখছি ওইটাই মুছতে হচ্ছে, কিছু করার নাই। তো এবার দেখো, এবং গ্রাফটাও খুব ছোটভাবে দেখাইতে হচ্ছে। এই পাশে হচ্ছে আমরা কি লিখতেছি, মানে খুবই সংকীর্ণ ব্যাপার স্যাপার, কি আর করার, কিছু তো করার নাই, এই জিনিসটা তো মুছে যাবে না। তাহলে এই জায়গায় দেখো আমরা কি লিখতেছি, প্রযুক্ত বলকে লিখতেছি। এক্স অক্ষ বরাবর কাকে রাখছি? প্রযুক্ত বলকে রাখছি। এবং এই বরাবর হচ্ছে আমরা ঘর্ষণ বলকে রাখতেছি। ওয়াই অক্ষ বরাবর কাকে রাখছি রাজু? ঘর্ষণ বলকে রাখছি। ঠিক আছে, তাইলে এবার আমাকে একটু বলো তো, এই যে এই ডাটা অনুযায়ী দেখো, প্রযুক্ত বল আমরা যখন প্রয়োগ করছি 7 নিউটন যখন প্রযুক্ত করছিলাম, 1 2 3 4 5 6 7, ফর এক্সাম্পল এটা হচ্ছে 7। ঘর্ষণ বল কত কাজ করছিল? 1 2 3 4 5 6 7 নিউটনে কাজ করছে না? 7 নিউটনে কাজ করছে, এদিকে 7, তাহলে এদিকেও 7 হবে। আমি যখন 9 নিউটন প্রযুক্ত করছি তখন ঘর্ষণ বল কত ছিল? 9 নিউটনই ছিল। ঠিক আছে কিনা? তারপরে ফাইনালি আমি যখন কত 9.8 নিউটন বল প্রযুক্ত করছি, তখনও ঘর্ষণ বল কত? 9.8, অর্থাৎ এটাও 9.8, এটাও কত? 9.8। তাহলে গ্রাফটা কেমন? এরকম সরল, এরকম না? মূল বিন্দুগামী সরলরেখা না?
ঠিক আছে কিনা? তাহলে এটার হাইয়েস্ট ভ্যালু কত পর্যন্ত আসছে? 9.8, মানে এফএস, এটার স্থিতি ঘর্ষণের সীমান্ত মান, স্থিতি ঘর্ষণ যেই ঘর্ষণ পর্যন্ত এটা স্থিতি থাকবে, স্থির থাকবে, ওইটাই হচ্ছে কত? 9.8 নিউটন। এরপরে গতিশীল হয়ে যাবে, ঠিক আছে কিনা? তাহলে আমি এই পর্যন্ত স্থিতি ঘর্ষণ বলের সীমান্ত মান পর্যন্ত যখন বল প্রয়োগ করছি, বস্তুটা কি ছিল? স্থির ছিল। বস্তুটা কি ছিল? স্থির ছিল। এবং ঘর্ষণ বলের মানও কি হয়েছে? কন্টিনিউয়াসলি বাড়তেছিল, ঠিক আছে? কন্টিনিউয়াসলি বাড়তেছিল। আমি যখন এর চেয়ে বেশি বল প্রযুক্ত করলাম, 12 নিউটন বল প্রযুক্ত করলাম, ঘর্ষণ বলের মান কি আর কত ছিল? বাড়ছে ঘর্ষণ বলের মান। ঘর্ষণ বল কত কাজ করছে? 3.92 নিউটন। মানে ঘর্ষণ বলের মান ধুম করে কমে গেছে। এই যে ঘর্ষণ বলের মান কত হয়ে গেছে? 3.92 নিউটন হয়ে গেছে। কত হয়ে গেছে? 3.92 নিউটন হয়ে গেছে। এরপরে আমি 14 নিউটন করলাম, 17 নিউটন করলাম, ঘর্ষণ বলের মান কিন্তু আর বাড়ে নাই। মানে এই 3.92 নিউটনই ছিল। 3 পয়েন্ট কত? এই 92 নিউটনই ঘর্ষণ বলের মান ছিল। এরপর যত বলেরই মান বাড়ে না কেন, ঘর্ষণ বলের মান কি আর বাড়ছে? বাড়ে না। 3.92 নিউটনে ছিল। এটা কি তোমরা বুঝছো? স্থিতি ঘর্ষণ বল আসা পর্যন্ত এই এতটুকু স্থিতি ঘর্ষণ বলের মান পর্যন্ত প্রযুক্ত বল দেওয়া পর্যন্ত বস্তুটার ঘর্ষণ বল কন্টিনিউয়াসলি বাড়ছে। এরপরে এর চেয়ে বেশি বল প্রযুক্ত যখন করছি, তখন বস্তুটার গতীয় ঘর্ষণের কনসেপ্টে চলে গেছে। আর গতীয় ঘর্ষণের সর্বোচ্চ মান আমরা কত দেখছি? 3.92 নিউটন, এই ডাটা অনুযায়ী, ঠিক আছে কিনা? তাহলে গতীয় ঘর্ষণ বল সর্বোচ্চ এটাই থাকবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের গ্রাফ। বুঝছি, প্রযুক্ত বলের সাথে ঘর্ষণ বলের গ্রাফ হচ্ছে এটা। কোনো সমস্যা? সমস্যা থাকলে বলো। হ্যাঁ, এই যে সেম সূত্র, এই যে এফ কে ইকুয়ালস টু কত? মিউ কে ইন্টু আর দিয়ে, মিউ কে এর মান ছিল 0.04, আর এর মান ছিল কত? এমজি। গুণ করে গতীয় ঘর্ষণ বলের সর্বোচ্চ মান পাইছি কত? 3.92 নিউটন। তো তুমি যত বল প্রয়োগ করবা, গতীয় ঘর্ষণ বল এর চেয়ে বেশি হইতে পারবে না, কারণ এটা সর্বোচ্চ মান, সীমান্ত মান হচ্ছে এটা। তুমি যদি এর চেয়ে কম বল প্রয়োগ করো, তাহলে এর চেয়ে কম গতীয় ঘর্ষণ হবে। ধরো এটা 3.92 আসছে না, তুমি 2 নিউটন বল প্রযুক্ত করছো, কি বলছি বোঝা গেছে? তাহলে গতীয় ঘর্ষণ বল কত হবে? 2 নিউটনই হবে। কিন্তু গতীয় ঘর্ষণ বলের মান 3.92 এর চেয়ে বেশি হবে না, এই ডাটা অনুযায়ী আর কি। মিউকের মান যখন আমরা কত 0.04 ধরছি। আমার কথাটা বোঝা গেছে? আচ্ছা, এবার ত্বরণের কি হয়েছে দেখো তো। স্ট্যাটিক পর্যন্ত মানে এই যে 9.8 নিউটন, যেটা হচ্ছে তার এফএস, স্ট্যাটিক ফ্রিকশনের সর্বোচ্চ মান, এফএস ম্যাক্স, স্ট্যাটিক ফ্রিকশনের সর্বোচ্চ মান, অতটুকু পর্যন্ত ত্বরণ কত ছিল? 0 ছিল। তাহলে আমি যদি ত্বরণের গ্রাফটা দেখতে চাই, এই পাশে হচ্ছে প্রযুক্ত বল আর এই পাশে কাকে রাখছি? ত্বরণকে রাখছি। তাহলে ত্বরণ কিন্তু দেখো 0 0 0 0 0 এই পর্যন্ত, এই যে স্ট্যাটিক ফ্রিকশনের সর্বোচ্চ মান দেওয়া পর্যন্ত, অর্থাৎ আমি 9.8 নিউটন বল দেওয়া পর্যন্ত 5 নিউটন দিচ্ছি, 6 নিউটন দিচ্ছি, কোনো ত্বরণ হচ্ছে না। ত্বরণ কত? 0 0 0 পাচ্ছি, তাই না? 9.8 নিউটন বল প্রযুক্ত যখন করলাম, তখনও ত্বরণ কত? 0। এর চেয়ে যখন বেশি বল প্রযুক্ত করছি, তখন আমরা দেখছি যে কি পাইছি, যে 12 নিউটন বল যখন আমরা প্রযুক্ত করছি, তখন আমরা দেখছি যে কি পাইছি, তার ত্বরণ আছে। তখন আমরা দেখছি তার কি আছে? ত্বরণ আছে। দেখো, এবং ত্বরণের মানটা বাড়তেছে। আমি যত বলের মানটা বাড়াচ্ছি, 12 17 19 21, যত বলের মানটা বাড়াচ্ছি, দেখো ত্বরণের মানটা কি হয়েছে? বাড়ছে। 0.808 থেকে 1.38 বাড়ছে না? এরপরে কত? 1.508 বাড়ছে না? তাহলে ত্বরণের মানটা সীমান্ত মানের পরে, স্ট্যাটিক ফ্রিকশনের সীমান্ত মানের পরে আরো যদি বেশি বল প্রযুক্ত করি, ত্বরণের মানটা কি হতে থাকবে? সমানুপাতিক হারে বাড়তে থাকবে। অর্থাৎ এই প্রপোর্শনাল টু কি হবে? এফ হবে। কিন্তু স্ট্যাটিক ফ্রিকশনের সীমান্ত মান পর্যন্ত বল প্রয়োগ করলে ত্বরণ কত থাকবে? 0 0 0 থাকবে। কি বলছি বোঝা গেছে? এখানে ত্বরণ কত? 0। এবং স্ট্যাটিক ফ্রিকশনের সীমান্ত মান থেকে বেশি বল প্রযুক্ত যখন করা শুরু করব, এরপর থেকে ত্বরণের মান বাড়তে থাকবে প্রযুক্ত বলের সমানুপাতিক। তোমরা কি এটা বুঝছো? এটা বুঝলে আমাদের হচ্ছে ঘর্ষণের টপিকসটা শেষ। ঘর্ষণের টপিকসটা শেষ। এবার আমরা চলে যাব হচ্ছে, দেখো, এবার আমরা চলে যাব হচ্ছে রৈখিকের সাথে কৌণিকের সম্পর্ক। ঠিক আছে? রৈখিক সরণের সাথে কৌণিক সরণের সম্পর্ক, রৈখিক ব্যাগের সাথে কৌণিক ব্যাগের সম্পর্ক, তারপর হচ্ছে রৈখিক ত্বরণের সাথে কৌণিক ত্বরণের সম্পর্ক। তো দেখো, আমরা রৈখিক ব্যাপারটা জানি, সোজা পথে চললে সেটা রৈখিক, তারপরে বৃত্তাকার পথে চললে সেটা কৌণিক, তাই তো? এটা আমরা জানি। তো দেখো, কোন একটা বস্তু এই যে ভাগ করে এখান থেকে ঘোরায়, এখানে আনলাম আমি, তো আমি জিজ্ঞেস করি রেডিয়াস হচ্ছে কত মিটার, ফর এক্সাম্পল 7 মিটার। তাহলে তার রৈখিক দূরত্ব কত? রৈখিক দূরত্ব হচ্ছে 2 পাই আর।
বৃত্তের পরিধি যত 2 পাই আর, মানে 2 পাই ইন্টু কত হবে, 2 পাই ইন্টু কত 7 দিয়ে হচ্ছে আমরা বের করব, ঠিক আছে কিনা। এটা হচ্ছে তার রৈখিক দূরত্ব। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এরপরে দেখো তাহলে এবার এটা হচ্ছে রৈখিক দূরত্ব। কৌণিক দূরত্ব কোনটা? কৌণিক দূরত্ব হচ্ছে দেখো, এই যে সাপোজ ধরো এই যে সে এইখান থেকে হচ্ছে এখানে আসছে, ঠিক আছে, তাহলে তার কোণ যত কোণ করছে ওইটা হচ্ছে কৌণিক সরণ, ওইটাকে কি বলা হয়, কৌণিক সরণ। তাহলে কৌণিক সরণটা কত দেখো, এখানে কৌণিক সরণকে থেটা দ্বারা প্রকাশ করে। কৌণিক সরণটা হচ্ছে এখানে 2 পাই, যে সে একবার ঘুরে যেহেতু এখানে আসছে, তাহলে কৌণিক সরণটা কত তার 2 পাই, 360 ডিগ্রি 2 পাই, এটা হচ্ছে তার কৌণিক সরণ, বুঝছে কিনা। তো ফর এক্সাম্পল এইখান থেকে এইখানে গেছে, এখান থেকে কোথায় আসছে, এইখানে আসছে, তাহলে এই যে থেটাটা, এই থেটাটাই হচ্ছে কি তার কৌণিক সরণ, এটাকে আমরা কি বলতেছি, তার কৌণিক সরণ বলতেছি। আর এই যে এখান থেকে ধরো এখানে আসছে, তাহলে এই যে দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে তার রৈখিক দূরত্ব, আর এই কোণটা হচ্ছে তার কৌণিক সরণ, বুঝছি। তো দেখো এই রৈখিক দূরত্ব এবং কৌণিক দূরত্বের মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে S ইজ ইকুয়াল টু হচ্ছে আর থেটা। S ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, আর থেটা। S ইজ ইকুয়াল টু হচ্ছে আর থেটা, মানে এই রৈখিক দূরত্ব, এই যে এটা কি দ্বারা, এই S দ্বারা কি বুঝাচ্ছি আমি, S দ্বারা বুঝাচ্ছি হচ্ছে রৈখিক দূরত্ব, ঠিক আছে। S দ্বারা কি বোঝাচ্ছি, তার রৈখিক সরণ বা রৈখিক দূরত্ব। তাহলে এই রৈখিক দূরত্ব ইকুয়াল টু হচ্ছে আর ইনটু থেটা। কি বলছি, থেটা হচ্ছে কৌণিক সরণ, থেটাটা কি, থেটা হচ্ছে কৌণিক সরণ, আর S হচ্ছে রৈখিক দূরত্ব, বুঝছি কিনা। এটাকে আমরা S ধারা লিখছি, এটাকে আমরা S ধারা লিখছি, আর এটাকে আমরা থেটা দ্বারা প্রকাশ করছি, বুঝছি। তাহলে রৈখিক সরণের সাথে, রৈখিক দূরত্বের সাথে কৌণিক সরণের সম্পর্কটা বোঝা গেছে। S ইকুয়াল টু কত হবে, আর থিটা, আর হচ্ছে ওই বৃত্তের রেডিয়াস, বুঝছি। এবার রৈখিক ব্যাগের সাথে কৌণিক ব্যাগের সম্পর্ক কি বলতেছি, রৈখিক ব্যাগের সাথে কার সম্পর্ক, কৌণিক ব্যাগের সম্পর্ক। তাহলে এই সম্পর্কটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু হচ্ছে ওমেগা আর। ভি ইকুয়াল টু কি হবে, আমরা জাস্ট ফর্মুলা গুলো মাথায় রাখলে হচ্ছে, আমাদের প্রতিপাদন দরকার নাই। কি বুঝতে বোঝা গেছে, সিকিউতে প্রতিপাদন এগুলো আসে না, এগুলো 14-15 সালে আসতো প্রতিপাদন, এগুলো 13-14 সালে আসতো, এরপর থেকে আর আসে না এগুলো। তাহলে আমাদের প্রতিপাদন দরকার নেই, আমাদের কি দরকার, ফর্মুলা গুলো দরকার। তাহলে ভি ইকুয়াল টু কত, ওমেগা। ভি এর পরিচয় হচ্ছে রৈখিক বেগ, ওমেগার পরিচয় কি কৌণিক বেগ, আর আর হচ্ছে রেডিয়াস। এটার মতোই দেখো, এটার মতোই এই যে রৈখিক দূরত্ব ইকুয়াল টু কত, কৌণিক দূরত্ব ইনটু রেডিয়াস। এখানেও সেম, রৈখিক বেগ ইকুয়াল টু কৌণিক বেগ ইনটু রেডিয়াস, ঠিক আছে। সেম ভাবে রৈখিক ত্বরণের সাথে কৌণিক ত্বরণের সম্পর্ক কি, রৈখিক ত্বরণ এর সাথে কিসের ত্বরণ, কৌণিক ত্বরণ। কৌণিক ত্বরণের সম্পর্কটা কি, রৈখিক ত্বরণের সাথে কৌণিক ত্বরণের, আমরা লিখতে পারি এ ইকুয়াল টু হচ্ছে আর ইনটু আলফা, বা আলফা ইনটু আর। এখানে আলফাটা হচ্ছে কৌণিক ত্বরণ, আলফাটা কি বলছি, কৌণিক ত্বরণ, এ হচ্ছে রৈখিক ত্বরণ, আর হচ্ছে রেডিয়াস, বুঝছি। এই তিনটা ফর্মুলা আমরা মাথায় রাখবো, এই তিনটা ফর্মুলা দিয়ে। হ্যাঁ, তোমাকে রৈখিক ত্বরণ দিয়ে দিল, কৌণিক ত্বরণের মান বের করতে বললো, কৌণিক ত্বরণ দিয়ে দিল, রৈখিক ত্বরণের মান বের করতে বললো, পারবো না। আচ্ছা, এই জিনিসটা যদি এগুলো আমরা বুঝছি, এবার এগুলো আমরা বুঝলে এবার আমরা চলে যাই হচ্ছে এই চ্যাপ্টারের লাস্ট টপিক আমাদের, সেটা হচ্ছে জড়তার ভ্রামক, মোমেন্ট অফ ইনার্শিয়া। এটা হচ্ছে এই চ্যাপ্টারের লাস্ট টপিক, ঠিক আছে। এবার আমরা এই টপিকটাতে চলে যাই, যে টপিকটা কিন্তু এই চ্যাপ্টারের বলা যায় যে অনেক অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, মোমেন্ট অফ ইনার্শিয়া, ঠিক আছে। মোমেন্ট অফ ইনার্শিয়া এটাই আমাদের লাস্ট টপিক এই চ্যাপ্টারের, বা জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক। তো দেখো জড়তার ভ্রামকটা কি আগে সেটা আমরা বুঝি। জড়তার ভ্রামক বা মোমেন্ট অফ ইনার্শিয়াটা কি, রৈখিক গতির ক্ষেত্রে যেই জিনিসটা ভরের রোল প্লে করে, কিসের রোল প্লে করে, ভরের রোল প্লে করে, কৌণিক গতির ক্ষেত্রে ওই জিনিসটি ওই রোলটা প্লে করবে হচ্ছে জড়তার ভ্রামক। কি বলছি, রৈখিক গতির ক্ষেত্রে যে জিনিসটা ভর যে জিনিসটা রোল প্লে করে, ঠিক আছে, ওই রোলটা কৌণিক গতির ক্ষেত্রে প্লে করবে কে, জড়তার ভ্রামক, ঠিক আছে। রৈখিক গতির ক্ষেত্রে যে রোলটা প্লে করতেছে কে, ভর, মাস, কোন একটা বস্তুর ভর। কৌণিক গতির ক্ষেত্রে ওই রোলটা কে প্লে করবে,
জড়তার ভ্রামক বা মোমেন্ট অফ ইনার্শিয়া। বুঝছি। তাহলে ভরের সাথে আমরা জড়তার ভ্রামকের কি দেখাচ্ছি, সম্পর্ক দেখাচ্ছি। রৈখিক গতির ক্ষেত্রে যেটা ভর ভর যে কাজটা করে, কণির গতির ক্ষেত্রে সেই কাজটা কি করবে, মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তার ভ্রামক করবে। বুঝছি। এবার একটু বলি, আর একটু বলি। দেখো কোন একটা বস্তু গতিশীল হচ্ছে, এই গতির বিরুদ্ধে বাধা দেয় কে, বস্তুটার ভর। গতি জড়তা, মানে জড়তার মূল, জড়তার পরিমাপক কি, ওই বস্তুটার ভর। জড়তার পরিমাপক হচ্ছে ওই বস্তুটার ভর। কি বস্তু, বোঝা গেছে? সেম ভাবে এখানেও সেম, এই যে কৌণিক গতির যে জড়তা, কৌণিক জড়তা, এই কৌণিক জড়তার পরিমাপক হচ্ছে ওইটাকে আমরা কি বলি, মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তার ভ্রামক। ঠিক আছে? রৈখিক গতির জড়তার পরিমাপক হচ্ছে ভর, আর কৌণিক গতির ক্ষেত্রে জড়তার পরিমাপক হচ্ছে জড়তার ভ্রামক। কি বলছি, বোঝা গেছে? রৈখিক গতির ক্ষেত্রে এটাকে, এই গতিটাকে বাধা দেয় কে, বস্তুর ভরটা, তাই না? কৌণিক গতির ক্ষেত্রে এই কৌণিক গতিটাকে বাধা দেয় যেটা, সেটাকে বলা হয় জড়তার ভ্রামক। ব্যাপারটা বোঝা গেছে? কৌণিক গতিটাকে যেটা রেজিস্ট করতে চায়, বাধা দিতে চায়, ঠিক আছে, ওইটাকে কি বলা হয়, ওই কৌণিক গতির বা ঘূর্ণন গতির জড়তার ভ্রামক। ব্যাপারটা বোঝা গেছে? সহজ ভাষায় বললে, রৈখিক গতির ক্ষেত্রে যেটা, যেই রোলটা ভর প্লে করে, কৌণিক গতির ক্ষেত্রে সেই রোলটা কে প্লে করবে, জড়তার ভ্রামক প্লে করবে। বুঝছে কিনা? এই জড়তার ভ্রামককে প্রকাশ করা হয় আই ধারা। কি ধারা প্রকাশ করা হয়, আই ধারা। তো আমরা যেই সংজ্ঞাটা একটু আগে বলছি, এটা বুঝার সংজ্ঞা বলছি, আর এটার প্র্যাকটিক্যাল সংজ্ঞা মানে সূত্রের সংজ্ঞা, ফর্মুলার সংজ্ঞাটা কি? ফর্মুলার সংজ্ঞাটা হচ্ছে, সাপোজ ধরো এই একটা অ্যাক্সিস, ঠিক আছে? আচ্ছা, আমি আরেকটু বলি। দেখো, কোন একটা বস্তু ঘুরানো যত বেশি কঠিন হবে, ওই বস্তুটার জড়তার ভ্রামক তত বেশি হবে। ওই বস্তুটার জড়তার ভ্রামক কি হবে, তত বেশি হবে। একটা লাঠি টাঠি আছে, কোন একটা বস্তু ঘুরানো যত কঠিন হবে, ওই বস্তুটার জড়তার ভ্রামক তত কি হবে, বেশি হবে। লাঠি আছে, ইয়ে আছে তোমার, ওই যে এই কি বলে, স্কেল আছে, হ্যাঁ? আচ্ছা, একটা লাঠি টাঠি বা স্কেল টিস্কেল থাকলে ভালো হতো, জিনিসটা দেখানো সহজ হতো। আচ্ছা, যাই হোক, দেখো, সাপোজ ধরো আমি এই যে ভাগ্যকে এরকম একটা লাঠি হাতে ধরাই দিলাম, এরকম। এবার ভাগ্যরে বললাম যে এইখানে ধরে এটাকে ঘুরাইতে, এই জায়গায়। তাহলে ভাগ্য এই লাঠিটার, দেখো, এই লাঠিটাকে দুই হাতে এই জায়গায় ধরছে, এই জায়গায় ধরে ঘুরাচ্ছে। খুব সহজে ঘুরে ফেলতে পারতেছে না এই জায়গায়, ঠিক আছে? লাঠিটা বড়, খুব সহজে ঘুরে ফেলতে পারতেছে। এবার ভাগ্যরে বললাম যে তুমি এই জায়গায় ধরে ঘুরাও। কোথায় ধরে ঘুরাও, এই জায়গায় ধরে ঘুরাও। তাহলে এবার ঘুরাইতে একটু কষ্ট হবে না তার? হবে কিনা কষ্ট? ডেফিনেটলি কষ্ট হবে, হবে না কষ্ট? অবশ্যই। তাহলে দেখো, এই যে কোন একটা বস্তুকে ঘূর্ণায়মান করতে, কোন একটা বস্তুকে ঘুরাইতে যত বেশি কষ্ট হবে, তার জড়তার ভ্রামক তত বেশি। কোন একটা বস্তুকে ঘুরাইতে যত বেশি বল প্রযুক্ত করতে হবে বা যত বেশি হচ্ছে কাজ করতে হবে, তার জড়তার ভ্রামক তত বেশি, তার জড়তার ভ্রামক তত বেশি। ব্যাপারটা বোঝা গেছে? মানে যেটা হচ্ছে আমাদের গতি জড়তার ক্ষেত্রে বা রৈখিক জড়তার ক্ষেত্রে যে রোলটা ভর প্লে করতো, এই ঘূর্ণন গতির ক্ষেত্রে সেটা রোলটা প্লে করতেছে কে, জড়তার ভ্রামক। তো দেখো, জড়তার ভ্রামক আই, এটাকে আই দ্বারা প্রকাশ করা হয়। এই হচ্ছে, সাপোজ ধরো আমাদের একটা বস্তু আছে এখানে, এই বস্তুটা এম ভরের একটা বস্তু, এই বস্তুটা এই অ্যাক্সিসকে কেন্দ্র করে হচ্ছে ঘুরতেছে, ঠিক আছে? এই এম ভরের একটা বস্তু এই অ্যাক্সিসটাকে কেন্দ্র করে হচ্ছে এভাবে ঘুরতেছে। কত রেডিয়াসে ঘুরতেছে, আর রেডিয়াসে ঘুরতেছে। তাহলে এই এম ভরের বস্তুটার জড়তার ভ্রামক আই ইকুয়ালস টু হচ্ছে এম আর স্কয়ার। এটা হচ্ছে সূত্র। কি বলছি, এম আর স্কয়ার। এটা হচ্ছে এই এম্বরের বস্তুটার এই অ্যাক্সিসের সাপেক্ষে জড়তার ভ্রামকের মান, আই ইজ ইকুয়াল টু কত, এম আর স্কয়ার। তাহলে সংজ্ঞা কিভাবে দিব জড়তার ভ্রামকের? কোন বস্তুর জড়তার ভ্রামক কাকে বলে? ওই বস্তুর ভর, কোন বস্তুর ভর এবং ঘূর্ণন অক্ষের সাপেক্ষে, ঘূর্ণন অক্ষের সাপেক্ষে, ঠিক আছে, ওই বস্তুটার যে ব্যাসার্ধের বর্গের গুণফলকে কি বলা হয়, জড়তার ভ্রামক। কি বলছি, কোন বস্তুর ভর এবং ঘূর্ণন অক্ষের সাপেক্ষে ওই বস্তুর ব্যাসার্ধ বা দূরত্ব, ঘূর্ণন অক্ষের সাপেক্ষে ওই বস্তুর দূরত্বের গুণফলকে কি বলা হয়, ওই বস্তুটা জড়তার ভ্রামক বলা হয়। বুঝছি, লিখতে হবে আর এখানে। আচ্ছা, তাহলে আই ইজ ইকুয়াল টু হচ্ছে কত, এম আর স্কয়ার। এটা কি স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি, বলো? এটা কি আই ইজ ইকুয়াল টু এম আর স্কয়ার, এটা কি স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি? কয়টা বাজে?
এমআর স্কয়ার এটা কি রাশি বলো? স্কেলার রাশি। কেন স্কেলার রাশি ভাইয়া? কারণ এম তো স্কেলার রাশি। আচ্ছা আমি আর তো জানি আমরা ভেক্টর রাশি, আর কি রাশি? ব্যাসার্ধ ভেক্টর বলি না? তাইলে আর তো ভেক্টর রাশি, আর তো ভেক্টর রাশি, তাইলে এটা স্কেলার রাশি হয় কেমনে? আনসার হচ্ছে এটা স্কেলার রাশি। ট্রু, স্কেলার রাশি। এটা কি রাশি? স্কেলার রাশি। আইটা কি রাশি? স্কেলার রাশি। কিন্তু আর তো ভেক্টর রাশি আমরা জানি। আর কি ব্যাসার্ধ ভেক্টর না? আর তো ভেক্টর রাশি। কি আমি তো এখানে আর স্কয়ার লিখছি, আর তো লিখিনি। আমি কি লিখছি? আর স্কয়ার। তো আর স্কয়ারটা কিভাবে পাই দেখো, আর ভেক্টর আর আর ভেক্টরের মধ্যে যদি ডট গুণন করো, তাই তখনই তো আমরা আর স্কয়ারটা পাচ্ছি। এই যে আর এবং আর, তাহলে আর ভেক্টরের মান কত? 1। আর ভেক্টরের মান কত? আর। এই ভেক্টরের মানও কত? আর। এদের মধ্যকার কোণ কত? cos 0 ডিগ্রি। দুইটা আর ভেক্টরের মধ্যকার কোণ কত? cos 0 ডিগ্রি। cos 0 ডিগ্রির মান কত? 1 না? তাহলে এখানে আর আর মিলে কত হবে? আর স্কয়ার। তাহলে এই আর স্কয়ারটা পাচ্ছি এই দুইটা ভেক্টরের মধ্যে ডট গুণন করে। ডট গুণনের রেজাল্টেন্ট কি হয়? স্কেলার রাশি বের হয় না? ডট গুণনের রেজাল্ট কি বের হয়? স্কেলার রাশি। তাহলে আর স্কয়ারটা স্কেলার রাশি, আর ভেক্টর রাশি, কিন্তু আর স্কয়ারটা কি রাশি? স্কেলার রাশি। তাহলে এখানে দুইটা স্কেলার রাশির গুণ হয়েছে, দ্যাটস ওয়াই আইটা কি হবে? স্কেলার রাশি। জড়তার ভ্রামকটা তাহলে কি রাশি? ডেফিনেটলি স্কেলার রাশি। তাহলে আমরা জড়তার ভ্রামকের ব্যাপারটা বুঝছি না? ওই বস্তুর ভর এবং ঘূর্ণন অক্ষ থেকে ওই বস্তুর যে দূরত্ব, এই দূরত্বের বর্গের গুণফলকে জড়তার ভ্রামক বলে। এবার তোমাদের কাছে আমার প্রশ্ন, সেটা হচ্ছে দেখো আই ইজ ইকুয়াল টু এম আর স্কয়ার তো আমরা বুঝছি, তাহলে আমরা সূত্রটা একটু এখানে লিখি যে আই ইকুয়াল টু হচ্ছে কত? এম আর স্কয়ার। আই ইজ ইকুয়াল টু হচ্ছে এম আর স্কয়ার, এই জিনিসটা আমরা বুঝছি। এবার একটু খেয়াল করো, সাপোজ ধরো এই যে আমি আমার হাত দিয়ে একটা পাথরকে হচ্ছে ঘুরাচ্ছি, একটা পাথরকে কি করতেছি? ঘুরাচ্ছি একই রেডিয়াসে। দুইজনের রেডিয়াস কি এখানে সাপোজ ধরো এই যে ঘুরতেছে এটা, ওকে। এবার আমি এই সেম রেডিয়াসে হচ্ছে আমার হাত দিয়ে হচ্ছে একই রেডিয়াসেই আরেকটা ভারী বস্তু ঘুরাচ্ছি একই রেডিয়াসে, ঠিক আছে? তাহলে কোনটা ঘুরাইতে আমার বেশি কষ্ট হবে? ভারীটাকে ঘুরাইতে। ওইটাই বলতেছে আমার, এই যে জড়তার ভ্রামক কিসের সমানুপাতিক? রেডিয়াস যখন সেম হবে, রেডিয়াস যখন সেম হবে, কার জড়তার ভ্রামক বেশি হবে? যার এম বেশি হবে, মানে তাকে ঘুরাইতে বেশি কষ্ট হবে, ওই জন্য ওইটার জড়তার ভ্রামক বেশি। বুঝছি কিনা? তাহলে ঘুরাইতে যত বেশি কষ্ট কোন একটা বস্তুকে, তার জড়তার ভ্রামক তত বেশি। আর যদি আমরা এম সেম রাখি, এখানে তো এম কি রাখছি? ডিফারেন্ট রাখছি, ঠিক আছে কিনা? এটার এম ছোট আর এটার এম বড়। এবার আমরা যদি এম সেম রাখে আর ডিফারেন্ট করি, ঠিক আছে? এই যে সাপোজ ধরো আমি হচ্ছে এই যে এটা হচ্ছে আমার এম ভরের বস্তু, আর এই হাত দিয়ে হচ্ছে আমি এই যে একই এম ভরের বস্তু, তাহলে এই ক্ষেত্রে কোনটাতে বেশি কষ্ট হবে? এম কিন্তু সেম, এম সেম, কোনটাতে কষ্ট হবে বেশি? কোনটাতে ভাগবো? ওটাতে কষ্ট হবে যে বেশি, নাকি কষ্ট কম হবে? যে কষ্ট বেশি কোনটাতে হবে? তোমরা বলো। হ্যাঁ, যেটাতে ব্যাসার্ধ বেশি সেটা, যেটাতে ব্যাসার্ধ বড় হবে সেটাতে বেশি কষ্ট হবে, স্বাভাবিকই তো। এই যে আর এর এই যে আর স্কয়ারের সাথে কি সম্পর্ক? সমানুপাতিক সম্পর্ক, বর্গের সমানুপাতিক। রেডিয়াস যত বেশি হবে ওটা ঘুরাইতে তত বেশি হবে, জড়তার ভ্রামকও কি হবে? তত বেশি হবে। বুঝছি এই জিনিসটা, কোনো সমস্যা নাই। তাহলে জড়তার ভ্রামকের এই জিনিসগুলো তো আমরা বুঝে গেছি, এই জিনিসগুলো আমরা কি করে ফেলছি? বুঝে গেছি। এবার এই জিনিসগুলো বুঝে গেলে এবার আমরা দেখো আরেকটু বুঝি, এবার আমরা আরেকটু বুঝি। ফর এক্সাম্পল আমার এইটা এই এই যে বস্তুটা, সাপোজ ধরো একটু মনোযোগ দিয়ে খেয়াল করি, আর একটু মনোযোগ ধরে রাখো, ঠিক আছে? আমরা এই যে জড়তার ভ্রামক আই ইজ ইকুয়াল টু কত লিখছি? এম আর স্কয়ার লিখছি না? এম আর স্কয়ার লিখছি। তো দেখো এটা হচ্ছে বিন্দু ভরের জন্য, বিন্দু ভরের জন্য না, এটা সবার জন্যই। তো এই সূত্রটা আগে বুঝি। যদি বিন্দু ভর হয়, মানে কোন একটা ভর যদি কি হয়? বিন্দু ভর হয়, তো এই বিন্দু ভর যে বলতেছি এটা হচ্ছে আপেক্ষিক ব্যাপার। এটা সম্পূর্ণ কি ব্যাপার? আপেক্ষিক ব্যাপার, ঠিক আছে? ফর এক্সাম্পল পৃথিবী তো বিন্দু ভর না, পৃথিবী তো অনেক বড়, কিন্তু সূর্যের সাপেক্ষে যদি চিন্তা করি, যেই পাশে সূর্য আছে, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরতেছে না? ঘুরতেছে কিনা? তো সূর্যের রেসপেক্টে পৃথিবী বিন্দু ভর, কারণ সূর্য থেকে পৃথিবীর দূরত্ব অনেক কোটি 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 দূরত্ব, কোটি কোটি মাইল। তো সে অনুযায়ী পৃথিবীর রেডিয়াস, সে অনুযায়ী পৃথিবীর রেডিয়াসটা খুবই ছোট। সূর্য থেকে পৃথিবীর যে দূরত্ব, সেই অনুযায়ী পৃথিবীর রেডিয়াস খুব ছোট, মানে এটা পৃথিবীটা বিন্দু ভরের মতোই। আমার কথাটা বুঝো, দূরত্ব থেকে
সূর্য থেকে পৃথিবীর যে দূরত্ব, সেই দূরত্ব অনুযায়ী পৃথিবীটা কি বিন্দু ভর। তো আমরা সেই ক্ষেত্রে যদি পৃথিবীর জড়তার ভ্রামক বের করি, তাহলে এখানে পৃথিবীর ভর বসাবো mr², এই দূরত্ব এটা বসাবো। কিন্তু আমি যদি পৃথিবীর মাঝখান দিয়ে একটা লাঠি ঢুকাই দিই, এরকম পৃথিবীর মাঝখান দিয়ে একটা কাইম ঢুকাই দিছি, তো ওই কাইমের সাপেক্ষে মানে ওই লাঠিটার সাপেক্ষে দেখো, ওই লাঠিটার সাপেক্ষে পৃথিবীর জড়তার ভ্রামক যদি আমরা বের করি, তখন এটা বিন্দু ভর না। ঠিক আছে, পৃথিবীর মাঝখান দিয়ে একটা কি ঢুকাই দিছি, এরকম লাঠি ঢুকাই দিছি, তাহলে ওই অ্যাক্সিসের সাপেক্ষে পৃথিবী যে ঘুরতেছে, ওইটাকে আমরা বিন্দু ভর চিন্তা করতে পারবো না। পৃথিবীটা তখন অসংখ্য ভরের সমষ্টি। ব্যাপারটা বোঝা গেছে? পৃথিবীটা তখন কি না, বিন্দু ভর না। ব্যাপারটা বোঝা গেছে আমার কথাটা? এবার আমরা একটু বুঝি। ফর এক্সাম্পল দেখো, এটা একটা চাকতি। এটা কি? এটা একটা চাকতি। এটা হচ্ছে এরকম একটা চাকতি। খুবই সহজ জিনিস, কঠিন কিছু না, কঠিন কিছু না। আমার কাছে এই যে প্র্যাকটিক্যাল কিছু থাকলে হচ্ছে ভালো হইতো। যেমন ফর এক্সাম্পল এই জিনিসটা এটার মাঝখান দিয়ে হচ্ছে আমি এই কাঠিটা ঢুকাই দিছি, এই কাইমটা। ঠিক আছে, তো এটা হচ্ছে ঘুরতেছে এরকম। এটা ধরো বৃত্তাকার চাকতি। এটা কেমন চাকতি? বৃত্তাকার চাকতি। এটা ভিতর দিয়ে ঢুকে গেছে। ঠিক আছে, এবার এটা ঘুরতেছে, এই যে এটা ঘুরতেছে এরকম। কি বলছি, বোঝা গেছে? তাহলে দেখো, এটা অসংখ্য ভরের সমষ্টি না? মানে এখানে আছে একটা ভর, এখানে আছে একটা ভর, বিন্দু ভর আর কি। এখানে m1 বিন্দু ভর আছে, m2 বিন্দু ভর আছে, ঠিক আছে, m3 বিন্দু ভর আছে। তাহলে এই যে চাকতিটা, এই যে একটা চাকতি, বৃত্তাকার চাকতি, এই চাকতিতে এখানে ভর হচ্ছে কত? সাপোজ এটা হচ্ছে m1, এখানে ভর আছে কত? m2। মানে অসংখ্য বিন্দু ভর আছে না এখানে? আছে কিনা? অসংখ্য বিন্দু ভর আছে। ঠিক আছে, তাহলে এই টোটাল চাকতির জড়তার ভ্রামক কত আমাকে বের করতে বলছে। এই টোটাল চাকতিটার কি বের করতে বলছে? জড়তার ভ্রামক। তাহলে এই টোটাল চাকতিতে যতগুলা বিন্দু আছে, প্রত্যেকটা বিন্দুর জড়তার ভ্রামকের যোগফল হবে এই টোটাল চাকতির জড়তার ভ্রামক। আমার কথাটা বোঝা গেছে? এই পুরো চাকতিতে যতগুলা বিন্দু ভর আছে, প্রত্যেকটার জড়তার ভ্রামকের যোগফল হবে এই টোটাল চাকতির জড়তার ভ্রামক। তাহলে এই বিন্দুটা এখান থেকে দূরত্বে আছে, সাপোজ এতটুকু দূরত্বে আছে, r3 দূরত্বে। এটা আছে সাপোজ ধরো r1 দূরত্বে, এটা আছে সাপোজ ধরো r2 দূরত্বে, এটা আছে সাপোজ ধরো r4 দূরত্বে। এরকম অসংখ্য বিন্দু আছে। তাহলে এই পুরো চাকতিটার জড়তার ভ্রামক i = আমরা লিখবো, দেখো এই বিন্দুটার জড়তার ভ্রামক কত? এই বিন্দুটার জড়তার ভ্রামক হচ্ছে m1 r1 স্কয়ার, i = mr²। তাহলে এটার জড়তার ভ্রামক m1 r1 স্কয়ার যোগ এই বিন্দুটার জড়তার ভ্রামক হচ্ছে m2 r2 স্কয়ার। ঠিক আছে কিনা? m2 কত? r2 স্কয়ার। এটা কত হবে? m2 r2 স্কয়ার। এরপরে সেম ভাবে m3 r3 স্কয়ার ডট 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 ডট। এভাবে n সংখ্যক থাকলে n সংখ্যক এগুলোর কি হবে? যোগ হবে। সবগুলোর জড়তার ভ্রামক যোগ করলে আমরা কি পাবো? এই পুরো চাকতিটার জড়তার ভ্রামক পাবো। তোমরা কি বুঝছো? প্রত্যেকটা বিন্দুর জড়তার ভ্রামকগুলো যোগ করলে আমরা টোটাল জড়তার ভ্রামকটা পাবো। এবার তোমরা চিন্তা করো যে এই পুরো বস্তুটা, এই যে এটাই, এই পুরো বস্তুটার ভর একটা নির্দিষ্ট বিন্দুতে জমা আছে, যেটাকে আমরা ভর কেন্দ্র বলি। ঠিক আছে, মনে করো যে এই বিন্দুটাতে হচ্ছে পুরো বস্তুটার ভর জমা আছে। মনে করো, কি বলছি বোঝা গেছে? মানে সমগ্র ভর এই বস্তুটাতে কি আছে? জমা করা আছে। এটাকে আমরা কি বলি? ভর কেন্দ্র বলি। তো এটাকে আমরা কি বলি? ভর কেন্দ্র। যেই কেন্দ্রে যেই বিন্দুতে হচ্ছে সমস্ত ভর পুঞ্জীভূত থাকে, সেটাকে ভর কেন্দ্র বলে। তাহলে এই ভর কেন্দ্রটা এই অ্যাক্সিস থেকে কত দূরে আছে? আর দূরে আছে। এই আরটাকে আমি এখানে কে দ্বারা লিখতেছি। কে দূরে আছে? কতটুকু দূরে আছে? কে পরিমাণ দূরে আছে। এই এমটা কি বলছি? ভাগ্য ভর কেন্দ্র। ঠিক আছে, মানে যেই বিন্দুতে পুরো বস্তুটার ভর কি আছে? পুঞ্জীভূত আছে, জমা আছে। তো ওই ভর কেন্দ্র থেকে অ্যাক্সিসের দূরত্ব কত? কে। এবার আমি এই বিন্দুটার জড়তার ভ্রামক বের করতে চাচ্ছি, তাহলে আমি কি লিখবো? mk² তো লিখবো। বুঝছি কিনা? এবার এই আইটা যদি এই আই এর সমান হয়, ঠিক আছে, অর্থাৎ আমি প্রত্যেকটা বস্তু দোনোটা সেম বস্তু, দুইটা নিয়মে জড়তার ভ্রামক বের করছি। ঠিক আছে, তো এই জড়তার ভ্রামক দুইটা যদি সেম হয়, তাহলে এই কে বলা হবে, এই কেটাকে বলা হবে চক্রগতির ব্যাসার্ধ। এই কেটাকে কি বলা হবে? চক্রগতির ব্যাসার্ধ। এই কেটাকে কি বলা হবে? চক্রগতির ব্যাসার্ধ। আবারও বলি, আমি এই চাকতির উপরে প্রত্যেকটা বিন্দুর জড়তার ভ্রামক বের করে যোগ করছি, যেটা পাইছি ফাইনালি ওইটা হচ্ছে পুরো চাকতিটার জড়তার ভ্রামক পাইছি। এবার আমি এভাবে চিন্তা করলাম, পুরো চাকতিটার ভর একটা বিন্দুতে কি আছে? কেন্দ্রীভূত আছে।
ওই বিন্দু থেকে অ্যাক্সিসের দূরত্ব কত, ওইটাকে কে লিখছি। ওই বিন্দুটার জড়তার ভ্রামক বের করছি এম কে স্কোয়ার। ওইটা মূলত পুরো বস্তুটারই জড়তার ভ্রামক, কারণ পুরো বস্তুটার ভর এই এম ভরকে, এম বিন্দুটাকে রিপ্রেজেন্ট করতেছে, বুঝছি কিনা? এম বিন্দুটা পুরো বস্তুটাকে রিপ্রেজেন্ট করতেছে। তাহলে এই বিন্দুটার জড়তার ভ্রামক যেটা, সেটাই পুরো বস্তুটার জড়তার ভ্রামক, এম কে স্কোয়ার। এইটা এইটার সমান হলে এই কেটাকে আমরা কি বলতে পারবো? চক্রগতির ব্যাসার্ধ। বুঝছি? সংজ্ঞা বইয়ে আরো সুন্দর, বইয়ের সংজ্ঞাগুলো লেখা আছে, যে আমি মুখে যেটা বলছি সেটা সংজ্ঞা আকারে লেখা আছে, বুঝছি কিনা? তোমরা কি বুঝছো?